হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো। আর আগের ক্লাসগুলো দেখেছো। আমরা অলরেডি অনেকগুলো সাবজেক্টে যে প্রিলিমসে 2000 থেকে 2022 পর্যন্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কমপ্লিট করেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা ইন্ডিয়ান ইকোনমির আমরা 2000 থেকে 2010 পর্যন্ত একটা পার্টে কিছুটা প্রশ্ন করেছি। তো আজকের ক্লাসে আমরা 2011 থেকে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো করলে আমাদের ইন্ডিয়ান ইকোনমির প্রিলিমসের সমস্ত প্রিভিয়াস প্রশ্ন শেষ হয়ে যাবে। তোমরা কেমন পড়ছো সেগুলো কমেন্টে জানাও। আর কোনো যদি প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে তো অবশ্যই জানাবে। ক্লাসগুলি কেমন হচ্ছে সেটিও জানাও। তো চলো, আজকে অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে। এর আগের দিন আমরা যে ক্লাসটি করেছিলাম সেখানে আমি ছোটো ছোটো এক্সপ্লেনেশনের মাধ্যমে অনেক কিছু বলার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা বুঝেছো। আর যদি না বুঝতে পারো একদম ভয় পাবে না। আমি যখন থিওরি ক্লাস করাবো তখন আমরা ইকোনমির অনেক ভালো ভালো জিনিস, নতুন নতুন জিনিস তোমরা আমার কাছ থেকে জানতে পারবে। তো চলো আজকের যে ক্লাস সেটি শুরু করি। ওকে, প্রথম হচ্ছে প্ল্যানিং কমিশন তো প্ল্যানিং কমিশন কি? প্ল্যানিং কমিশন এখানে যে অপশনগুলো আছে, পলিটিক্যাল বডি, স্ট্যাচুটরি বডি, নন পলিটিক্যাল বডি আর কোয়াসি পলিটিক্যাল বডি। প্ল্যানিং কমিশন 15 মার্চ 1950-তে তৈরি হয়েছিল। 15 মার্চ 1950-তে তৈরি হয়েছিল, যেটা 2015 সালের 1 জানুয়ারি যেটাকে কনভার্ট করে নীতি আয়োগ করা হয়েছে। তো এটি হচ্ছে নন কনস্টিটিউশনাল, কোথাও কনস্টিটিউশনে লেখা নেই। ওকে, তারপর কি নন স্ট্যাচুটরি, মানে কি এটিকে কোনো রকম ভাবে পার্লামেন্টের মাধ্যমে তৈরি করা হয়নি। তাহলে কি এটি হচ্ছে একটি হেল্পিং হ্যান্ড। আর এটিকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় এখন, যে নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তো এটিকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। আর এটি নন পলিটিক্যাল বডি, এটি জাস্ট সরকারকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, সরকারের যে প্ল্যানগুলো করবে সেই প্ল্যানগুলোকে হেল্প করার জন্য। তাহলে কি এখানে নন পলিটিক্যাল বডি হচ্ছে সঠিক উত্তর। কেমন? আচ্ছা, রোলিং প্ল্যান কভার দ্য পিরিয়ড অফ, তো রোলিং প্ল্যান কখন কভার করেছিল? 1978, 1980, আর কি আছে 1973, 1978, 1970, 75 আর 1980, 85। তো রোলিং প্ল্যান এটি কখন স্টার্ট করা হয়েছিল? এটি করা হয়েছিল ফিফথ যে 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার প্ল্যান হচ্ছে কত? ফিফথ 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1974 থেকে হওয়া উচিত ছিল কত? 1979, কিন্তু হয়নি। কেন? কারণ সেই সময় ভোটে, জেনারেল ইলেকশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার হেরে যায়। কার কাছে? জনতা পার্টির কাছে, মোরারজি দেশাই লেড বাই। ওকে, তাহলে এই যে জনতা পার্টি গভর্নমেন্ট চলে আসে এবং তারা চলে আসার পর ফিফথ যেই 5 ইয়ার প্ল্যান সেটিকে ক্যান্সেল করে দেয় এবং তারা 6 5 ইয়ার প্ল্যান চালু করতে চাই। কিন্তু সেই গভর্নমেন্টও বেশি দিন থাকে না, 2 বছর থাকে। তার ফলে সেই যে মাঝখানের প্ল্যান, সেই প্ল্যানটি রোলিং প্ল্যান হয়ে যায় এবং তার ফলে যখন আবার 1980-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আসে, 1980 থেকে ইন্দিরা গান্ধী, সেই সময় আবার 5 ইয়ার প্ল্যান স্টার্ট হয়। তো এই যে মাঝখানের 1978 থেকে 1980 পর্যন্ত সময়, এটি হচ্ছে রোলিং প্ল্যান। ওকে, রোলিং প্ল্যান। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। During which 5 year plan was the Green Revolution initiated in India? তো গ্রিন রেভলিউশন কোন 5 ইয়ার প্ল্যানে স্টার্ট করা হয়েছিল? তো এটি মূলত 1964-5 এই সময় এইটিকে স্টার্ট করা হয়েছিল। তো এইটি হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান, মানে হচ্ছে 1961 to 66। ওকে, 1961 to 66। আচ্ছা, the 10th plan allocation gave the maximum boost to agriculture, energy, social services আর কি কমিউনিকেশনস। তো 10th যে 5 ইয়ার প্ল্যান, মানে 2002 থেকে 2007 এই সময়ে মেনলি এগ্রিকালচারের ওপর বেশি পরিমাণে ফোকাস দেওয়া হয়। ওকে, 2002 থেকে 2007। আচ্ছা, হাউ মেনি অ্যানুয়াল প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য কমেন্সমেন্ট অফ দ্য 10th প্ল্যান? তো 10th প্ল্যান, এই 10th প্ল্যানের যে সময়, সেই সময় পর্যন্ত কি বলেছে, কতগুলো অ্যানুয়াল প্ল্যান, সেই অ্যানুয়াল প্ল্যান কি হয়েছিল, সেগুলো ছিল, অ্যানুয়াল প্ল্যান যেগুলো সেগুলো হয়েছিল। তো অ্যানুয়াল প্ল্যান আমরা যদি ধরি, তাহলে আমরা যে থার্ড 5 ইয়ার প্ল্যান, সেই থার্ড 5 ইয়ার প্ল্যানের পর আমরা 3টে প্ল্যান হলিডে দেখতে পাই। কেন? 1962-এর যে চায়নার সাথে ওয়ার, 1965-এর যে পাকিস্তানের সাথে ওয়ার, এর পরে আর তার সাথে কিছু খরা এসেছিল। এই খরাগুলোর পরে থার্ড 5 ইয়ার প্ল্যানের পর কিছু বছরের জন্য যে 5 ইয়ার প্ল্যান স্টপ হয়ে গেছিল। ওকে, তো সেই প্ল্যান হলিডে কত? আগের ক্লাসে আমরা পড়েছি, তোমরা একবার চেক করবে। তো প্ল্যান হলিডে কত?
1966 থেকে 1969, এখানে 3 বছর আছে। এই যে 3 বছর, এটি হচ্ছে কি প্ল্যান হলিডে। এই প্ল্যান হলিডেকে আমরা বলতে পারি যে অ্যানুয়াল প্ল্যানস। আবার কি আছে রোলিং প্ল্যানস, সেই রোলিং প্ল্যানস একটু আগে যেটা পড়লাম 1978, এটি হচ্ছে প্ল্যান হলিডে। ওকে, এটি হচ্ছে প্ল্যান হলিডে। আচ্ছা, আর রোলিং প্ল্যান হচ্ছে 1978 থেকে 1980, জনতা পার্টি গভর্নমেন্ট যখন এসেছিল। এইটি তাহলে কত, 2 বছর, তাহলে আমাদের 5 বছর অলরেডি হয়ে গেল। এরপরে আরেকবার এসেছিল সেই অ্যানুয়াল প্ল্যান, সেটি কখন, সেটি 1990 থেকে 1992, মহারাজ পিবি নরসিংহ রাও আসার আগের 2 বছর। ওকে, তো সেটি কি অ্যানুয়াল প্ল্যানস, এটি কত 1990 থেকে 92, তো এটিও তো 2 বছর। তাহলে আমাদের 3, 4, 5, 6, 7 টোটাল হচ্ছে 7 বছর। তো এখানে যে 6 বছর আছে সেটি আমরা সঠিক উত্তর নেব। কেমন? তো এগুলো আমরা সবগুলোই অ্যানুয়াল প্ল্যানসের আন্ডারে নেব। আচ্ছা, দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য ড্রাফট 5-year প্ল্যান ইজ গিভেন বাই দ্য পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952-তে যেটা তৈরি হয়েছিল, সেটির কাজ কি, প্ল্যানিং কমিশন যে প্ল্যানগুলো তৈরি করবে সেই প্ল্যানিং কমিশনকে কি করা, সেই প্ল্যানিং কমিশনকে সেটাকে অ্যাপ্রুভ করা, সেটি হচ্ছে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ। আচ্ছা, লিবারালাইজেশন মিনস রিমুভাল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। তো ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংয়ের যে রিমুভাল প্রসেস হয়েছিল, মানে সমস্ত ইন্ডাস্ট্রি যখনই তৈরি হতে যেত একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হতো, এই যে একটা প্রবলেম সৃষ্টি করতো, এটিকে কত সালে অফ করে দেওয়া হয়, এটিকে অফ করে দেওয়া হয় 1991-এ। ওকে, 1991-এ যখন এলপিজি যে রিফর্ম আছে, সেই এলপিজি রিফর্মের সময় ডি রিজার্ভেশন অফ আইটেমস ফ্রম দ্য SS1 লিস্ট। তো স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যে লিস্ট, সেখানে ডি রিজার্ভেশন সেগুলোকে আউট করে দেওয়া হয়, সেটি বলছে। উইথড্রল অফ দ্য MRTP অ্যাক্ট। তো MRTP কি, মনোপোলাইজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট 1969, এটি যে অ্যাক্ট ছিল 1969, তো তার কিছু ড্রব্যাক ছিল। ড্রব্যাক মানে কি, এই ক্ষেত্রে কিছু কিছু অনেক রেস্ট্রিকশন চাপানো হয়ে গেছিলো, এবং এই রেস্ট্রিকশনের জন্য কি হতো, সেই যে ব্যবসা সেগুলো অনেক বেশি এক্সপান্ড হতে পারতো না। এক্সপান্ড যদি না হতে পারে এই মনোপোলাইজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, তো স্বাভাবিকভাবে সেটিকে উইথড্রল করা হয়েছিল, মানে তুলে নেওয়া হয়েছিল। এবং পরে কোম্পানিজ অ্যাক্ট 2002 এসেছিল, কোম্পানিজ অ্যাক্ট। ওকে, কোম্পানিজ অ্যাক্ট 2002 এসেছিল। কেমন? আচ্ছা, 2002 এসেছিল। তো এখানে কি বলেছে, লিবারালাইজেশন মিনস, তো প্রথম যেটা মানে আমরা লিবারাল হব, অনেক বেশি পরিমাণে যে কোম্পানি আছে সব কোম্পানিগুলোকে আমরা গ্লোবালাইজ করবো, এবং লিবারালভাবে তাদেরকে বলতে পারবো যে তোমরা নিজেদের মতো করে কাজ করো। তো সেই জন্য কি, রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, এটি সঠিক। ডি রিজার্ভেশন অফ আইটেমস ফ্রম SSI লিস্ট, মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি লিস্ট, এটি কোনো এর মধ্যে পড়ছে না, তার মানে এটি হবে না। আর কি আছে, উইথড্রল অফ দ্য MRTP রেস্ট্রিকশনস 1969-এর যেটি ছিল, সেটিকে কম্পিটিশন অ্যাক্টে রূপান্তরিত করা 2002-এ, তো এটিও হবে। আর এগুলো সব স্টার্ট করা হয়েছিল, মানে ভাবনা চিন্তা শুরু হয়েছিল 1990-র পরে। ওকে, মানে এলপিজি যে রিফর্মের পরে। তো এখানে 1 and 2, 3 হচ্ছে সঠিক উত্তর, 1 and 3। আচ্ছা, which of the following industries has shown a high rate of growth since 1980? তাহলে এখানে কি 1980-এর পর কোন ইন্ডাস্ট্রি সেটি সবথেকে হাই রেট অফ গ্রোথ সেটি দেখা গেছে। তো ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ, ইন্টারমিডিয়েট গুডস ইন্ডাস্ট্রিজ, কনজিউমার ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রিজ, আর কি কনজিউমার নন ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রিজ। তো আশা করি তোমরা নিচের 3টি অপশন বুঝতে পারছো। ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি প্রথম যেটা, সেটি হবে এখানে সঠিক উত্তর। ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি মানে কি, মেশিন, ইকুইপমেন্ট, তারপর কি ফার্নিচার, বিল্ডিং, এই যে সমস্ত ক্যাপিটাল যে গুডস, মানে ক্যাপিটাল যেগুলো ভবিষ্যতে সেখান থেকে আয় আসবে, এগুলোকে ক্যাপিটাল গুডস বলা হয়। তো সেইগুলোর কি একটা বুমিং পিরিয়ড হচ্ছিল সেই সময়, মানে একটা হাই গ্রোথ হচ্ছিল 1980s-এর দিকে। ওকে, তাহলে এখানে ক্যাপিটাল গুডস ইনফ্রাস্ট্রাকচার সেটি হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য রিভাইজ টার্গেট রেট অফ গ্রোথ ইন দ্য 11th 5-year প্ল্যান? তো 11th 5-year প্ল্যানে যে টার্গেট গ্রোথ রাখা হয়েছিল সেটি কত, 8.1%। এটি মনে রাখো, তবে এগুলো এখন অনেকটা সময় পেরিয়ে গেছে এখন, যেহেতু আমাদের প্ল্যানিং কমিশন নেই, তো আমরা জাস্ট মনে রাখবো এগুলো। আচ্ছা, which group of society is worst affected by continuous inflationary price rise? তো ইনফ্লেশন যদি হয়, দ্রব্যমূল্য যদি বৃদ্ধি হয়, তবে সব থেকে বেশি পরিমাণে কাদের ক্ষতি হয়? তো ট্রেডার্স, মার্চেন্টস, আর কি যারা ব্যবসা বাণিজ্য করে, দ্য ইনভেস্টর যারা ইনভেস্ট করে, সেলফ এমপ্লয়েড মানে যারা জাস্ট নিজেদের ইনকাম নিজেরাই উপার্জন করে, ফিক্সড ইনকাম মানে যাদের ফিক্সড স্যালারি তারা। তো এখানে যাদের ফিক্সড স্যালারি তাদের সব থেকে বেশি প্রবলেম হয়, কারণ তাদের স্যালারি যদি 100 টাকা হয় এবং 100 টাকায় যদি থেকে যায় বছরের পর বছর ধরে,
তাহলে কি হয়, ইনফ্লেশন বাড়তে থাকে, মানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, দ্রব্যের মূল্য বৃদ্ধি হয় কিন্তু তাদের ইনকাম বাড়ে না, আর সেক্ষেত্রে কি হয়, তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। হোয়াট ইজ ক্যাপিটাল? তো মানি ইজ এ ক্যাপিটাল, মানি ইজ এ ক্যাপিটাল না, মানি হচ্ছে একটি মানি কি, মানি হচ্ছে একটি অ্যাসেট, আর যেটাকে আমরা বলবো কারেন্ট অ্যাসেট বলতে পারবো। আর কি, মানি হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ইউজ করি। ওকে, তাই মানি একটা ডাইরেক্ট ক্যাপিটাল নয়, অনেকে এটাকে ক্যাপিটাল বলে, বাট এটি কোনো ক্যাপিটাল নয়। সেকেন্ড আছে কি, মেশিনারিজ অ্যান্ড বিল্ডিংস কনস্টিটিউট ক্যাপিটাল। তো আমরা ক্যাপিটাল গুডস হিসেবে মেশিনারি, বিল্ডিং এগুলোকে ধরতে পারি, বাট আমরা থার্ড অপশন দেখবো, ক্যাপিটাল ইজ প্রডিউসড বাই মিনস অফ প্রোডাকশন। তো এটি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার, ক্যাপিটাল ইজ প্রডিউসড বাই মিনস অফ প্রোডাকশন। তো ক্যাপিটাল কি, মিনস অফ প্রোডাকশন, প্রোডাকশনের মাধ্যমে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ক্যাপিটাল, এবং সেগুলো কি, সে এমন হচ্ছে মেশিনারি বা কোনো টুলস, এগুলো কি ক্যাপিটাল গুডস হিসেবে বলতে পারি, যেগুলো ভবিষ্যতে সেখান থেকে আয় দেবে। ওকে, সেগুলো ভবিষ্যতে আয় দেবে, তাই সেগুলোকে আমরা বলতে পারবো ক্যাপিটাল ইজ প্রডিউসড বাই মিনস অফ প্রোডাকশন। এটা একটা ডেফিনেশন, আর কিছুই না। আচ্ছা, which of the following factors is the most important for future industrial development of India? তাহলে ফিউচার ডেভেলপমেন্টের জন্য কোনটি বেশি ইম্পর্টেন্ট? তো মেইনটেনেন্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পিস, ঠিক আছে। নেক্সট কি, ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস, আর কি, হিউজ ইনভেস্টমেন্ট ইজ টু বি আন্ডারটেকেন বাই দ্য ইনভেস্টার্স ক্লাস। তো এখানে যে কি বলেছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সবগুলোই মোটামুটি ঠিকই আছে, বাট আমাদের ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস। আমাদের দেশের আগের যে ক্লাস, সেখানে আমরা পড়েছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে এখনো সেইভাবে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেই উন্নত মানের করার দিকে এগোচ্ছে, বাট এখনো একদম আলটিমেট যে উন্নতির চরম শিখর সেখানে এখনো পৌঁছায়নি। তো এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, এইটি যদি করা যায়, তবে আমাদের কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটি ফিউচারে খুব ভালো হবে। ওকে, আচ্ছা, দ্য নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, দ্য নিউ ইকোনমিক পলিসি 1991-এ এলপিজি যে রিফর্ম এসেছিল, ডক্টর মনমোহন সিং যখন ফাইন্যান্স মিনিস্টার, আর পিভি নরসিংহ রাও যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময়। ওকে, তো নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1991। আচ্ছা, Hindu law of inheritance is responsible for low productivity of land, non-application of scientific mode of farming, and non-availability of the irrigational facilities, subdivision and fragmentation of the land holdings. তো এখানে যে ডি অপশন, মানে সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ দ্য ল্যান্ড হোল্ডিংস। তো হিন্দু ল অফ ইনহেরিটেন্সে কি বলা হয়েছে, একজন অ্যানসেস্টার মানে অনেক অনেক পেছনের দিকে কেউ একজন ছিলেন, তার কিছু ল্যান্ড ছিল। ওকে, সে ল্যান্ড ছিল এবং তার ছেলে হয়েছে, তার ছেলের ছেলে হয়েছে, তার ছেলের ছেলে হয়েছে। তো এখানে যদি লিগ্যাল হেয়ার না থাকে এবং বলা হয় যে লিগ্যাল মালিক কেউ নয় এই ব্যক্তিটির ল্যান্ডের, তবে কি হবে, তার পরের যে জেনারেশন প্রত্যেকে একত্রে হবে এই যে ল্যান্ড, এই ল্যান্ডের মালিক। তো এই যে একটি প্রবলেম, এই প্রবলেম সৃষ্টি হয়। এবার এই মালিকদের মধ্যে কি হবে, ইনি বলতে পারবেন না যে আমি উনার ছেলে, তো আমি ছেলে হিসেবে আমি সেই ল্যান্ডের মালিক। তো এই প্রবলেমগুলো তৈরি হওয়ার জন্য এনারা যখন সবাই মালিক হয়ে যায়, তখন সেগুলো অনেক ছোট ছোট টুকরো টুকরো ভাগে ভাগ হয়ে যায়, টুকরো টুকরো ভাগ হয়ে যায়, এবং আলটিমেট কোনো প্রোডাক্টিভিটি তখন দেখা যায় না। তো এই যে সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ দ্য ল্যান্ড হোল্ডিং, সেটি হচ্ছে ড্রব্যাক অফ হিন্দু ল অফ ইনহেরিটেন্স। ওকে, আচ্ছা, which institution is directly connected with the framing of Indian monetary policy? The Indian monetary policy আর Indian fiscal policy দুটো আছে, monetary policy আর কি আছে, fiscal policy। monetary policy by RBI আর fiscal policy by Government of India। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিসকাল পলিসিকে কন্ট্রোল করে, মনিটারি পলিসিকে করে আরবিআই। তো এখানে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটি হচ্ছে সঠিক উত্তর, মনিটারি পলিসি। ওকে, মনিটারি পলিসি। আচ্ছা আচ্ছা, নেম দ্য প্রোগ্রাম অফ দ্য পভার্টি অ্যালিভিয়েশন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ ইমেন্সলি বেনিফিটেড দ্য রুরাল পিপল, রুরাল পাওয়ার। তো জওহর রোজগার যোজনা, ইন্দিরা গান্ধী রুরাল হাউসিং প্রোগ্রাম, আর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম, যেটিকে আমরা কি বলতে পারি, নৃগা, NREGA বলতে পারি। আর কি আছে, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কি, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এই ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এটি মূলত এই পোভার্টি অ্যালিভিয়েশনের জন্য এটিকে স্টার্ট করা হয় 1978-1978-এ। তো 1978-এ এটিকে স্টার্ট করা হয় ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। ওকে, আর এটি কি, পভার্টি অ্যালিভিয়েশন, পভার্টি দূর করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, দুর্ভিক্ষ, দারিদ্রতা এগুলো দূর করার জন্য। আচ্ছা, পয়েন্ট আউট দ্য মেন অবজেক্টিভ অফ ক্রিয়েশন অফ SEZ। তো স্পেশাল ইকোনমিক জোন, যেমন হচ্ছে কান্ডালা, কোচিন, তারপর মুম্বাই, এগুলো যে স্পেশাল ইকোনমিক জোন, এই স্পেশাল ইকোনমিক জোনে কি, এখানে মেন অবজেক্টিভ কি, এগুলোতে কি হয়, অনেক ট্যাক্সের অনেক সুবিধা দেওয়া হয় এবং অনেক গভর্নমেন্ট থেকে সুবিধা দেওয়া হয়, যেগুলোতে
সেখানকার যে ইকোনমিক যেই কন্ডিশন সেগুলো উন্নতি হতে পারে এবং গ্লোবালাইজ হতে পারে। ওকে, তো এখানে কি মেন অবজেক্টিভ ক্রিয়েশন অফ দ্য স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস, একটু আগে যেটা বললাম, ইন দ্য ইকোনমি মেনলি টু বুস্ট আস এক্সপোর্ট। তো এক্সপোর্টকে বাড়ানোর জন্য সেখানে ট্যাক্স ফ্রি একটি সিচুয়েশন তৈরি করা হয়। তো এটি হচ্ছে সঠিক উত্তর। আর কি ক্রিয়েশন অফ দ্য স্ট্রং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস হুইচ প্রোভাইড এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস। তো এখানে মেনলি সরকার যেটি করে সেটিকে একটা ট্যাক্স ফ্রি জায়গা তৈরি করে। সেই ট্যাক্স ফ্রি জায়গায় কি হয়, যাতে এক্সপোর্টটা খুব ভালোভাবে হতে পারে, মানে বিদেশে রপ্তানিটা। ওকে, নেম দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ কন্ট্রোলস দ্য এক্সচেঞ্জ ভ্যালু অফ দ্য কারেন্সিজ অফ ডিফারেন্ট কান্ট্রিজ। তো এক্সচেঞ্জ যে কারেন্সি হয় এবং কারেন্সির যে ভ্যালু, মানে ডলারের সাপেক্ষে রুপি এবং রুপির সাপেক্ষে ইউয়ান, ইয়েন, এই যে কারেন্সিগুলো, এগুলো কি হয়, এগুলো কেউ কন্ট্রোল করে না। এগুলো অটোমেটিক বাজারের যে আমদানি রপ্তানি, মানে কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেই তার উপর নির্ভর করে এগুলো তৈরি হয়। তো নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, ওকে, বা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম গিভস রাইট টু এমপ্লয়মেন্ট ফর। তাহলে এই যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, তো এটি তৈরি হয়েছিল সেই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, বা পরে যেটি মহাত্মা গান্ধী নাম তার আগে অ্যাড করা হয়েছিল এবং পরে নাম হয়েছিল মনরেগা বা এমজি নরেগা, এই এমজি নরেগা বা এনরেগা। ওকে, এটি অ্যাড করা হয়েছিল পরে NREGA। তো এটির মাধ্যমে কি, এটির মাধ্যমে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ করানো হয়। 100 দিনের কাজ তোমরা জানো 2006 সালে এটি স্টার্ট করা হয়, 2006 সালে। তো 100 দিনের কাজ, এটি হচ্ছে সেই গ্যারেন্টি স্কিম যে 100 দিনের কাজ দিতেই হবে। ওকে, আচ্ছা, বিপিএল মিনস, তো বিপিএল মানে কি বিলো পভার্টি লাইন। বিলো পভার্টি লাইন মানে যারা পভার্টি লাইনের আন্ডারে রয়েছে, পভার্টি লাইন, সে পভার্টি লাইনের আন্ডারে রয়েছে তাদের আমরা বিপিএল বলবো। আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ টোটাল কমান্ড ইকোনমি উইথ নো প্রাইভেট সেক্টর। পুরোপুরি কমান্ড ইকোনমি, সরকার এইটাকে পুরোপুরি কন্ট্রোল করছে, কোনো প্রাইভেট সেক্টর নেই, তো এটি ভুল। মিক্সড ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি। তো মিক্সড ইকোনমি এখানে কি, এখানে প্রাইভেটও আছে, প্রাইভেট কোম্পানিও পাওয়া যায়, আর কি পাবলিক কোম্পানিও পাওয়া যায়। পাবলিক কোম্পানি মানে কি সরকারি কোম্পানি। ওকে, পাবলিক কোম্পানি মানে সরকারি কোম্পানি। পাবলিক মানে আবার ভেবে নিও যে পাবলিক মানে মানুষ, মানে প্রাইভেট। পাবলিক হচ্ছে সরকারি কোম্পানিকে পাবলিক বলা হয়। এটি যদি ইউএসএ আর ইউকে মানে ব্রিটিশ দুটো দেশে এই যে ধারণা, এটি আলাদা। ওকে, এগুলো নিয়ে আমরা অন্য ক্লাসে বা ইংলিশের ক্লাসে আলোচনা করবো এই পাবলিকটাকে নিয়ে। ওকে, পাবলিক শুনে মনে হয় যে এটি পাবলিক মানে প্রাইভেটই হবে, বাট পাবলিক মানে হচ্ছে সরকারি। আচ্ছা, তো প্রাইভেট আর পাবলিক। আচ্ছা, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস বাই ইন্ডিয়া অন টেকিং লোন ফ্রম। তো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি আগের ক্লাসে আমরা পড়েছিলাম SAP। তো এটি ওয়াজ ইন্ট্রোডিউস বাই ইন্ডিয়া অন টেকিং লোন ফ্রম, কার কাছ থেকে লোন নেওয়ার পর এটি এটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল IMF এর কাছ থেকে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে 1986 এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওকে, 1986। ইন্ডিয়াস ইনফর্মাল সেক্টর এনগেজেস। ইনফর্মাল সেক্টর মানে কি, যে আনঅর্গানাইজ সেক্টর। আনঅর্গানাইজ সেক্টর মানে কি, যেখানে কাজের কোনো সময় ঠিক নেই, তারপর কি সেখানে কোনো জব সিকিউরিটি নেই, সেই যে একটা আনঅর্গানাইজ সেক্টর। সেই আনঅর্গানাইজ সেক্টরে এনগেজ থাকে কত মানুষ, ইন্ডিয়ার মানুষজন। তো এখানে 93%, 68, 77 আর কি 16। তো 93% অলমোস্ট ইন্ডিয়ান পপুলেশন আর ডিপেন্ডেন্ট অন দ্য ইনফর্মাল সেক্টর আর দ্য আনঅর্গানাইজ সেক্টর। ওকে, আচ্ছা, শেয়ার অফ দ্য সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি ইজ হাইয়েস্ট। তো ইন্ডিয়ার যে জিডিপি, সেই ইন্ডিয়ান জিডিপিতে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি আর কি সার্ভিস সেক্টর, ফরেন ট্রেড সেক্টর। তো ইন্ডিয়ান যে সেক্টর, সেখানে কি প্রাইমারি সেক্টর থেকে ডাইরেক্ট যে সার্ভিস সেক্টর, সেই সার্ভিস সেক্টরে আমাদের দেশ ডাইরেক্ট চলে গিয়েছে। তো সেখানে কি সার্ভিস সেক্টর, সেই সার্ভিস সেক্টর হচ্ছে সব থেকে বেশি ইন্ডিয়ার যে জিডিপি, সেই ইন্ডিয়ার জিডিপিতে হেল্প করে। ওকে, দ্য মহালনবিশ স্ট্র্যাটেজি অফ ইন্ডিয়ান প্ল্যানিং গেভ এমফাসিস টু দ্য গ্রোথ অফ দ্য মহালনবিশ মডেল। কোথায়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কি, সেই প্রশান্ত চন্দ্র মহালনবিশের যে মডেল, সেই মডেলকে ইউজ করা হয় কত, 1956 থেকে 1961 এই সালে। ওকে, তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। তো এর যে মেন উদ্দেশ্য কি ছিল, হেভি ক্যাপিটাল ইন্ডাস্ট্রি। তো এই সময় আমরা আগের ক্লাসে পড়েছি দুর্গাপুর আর ওড়িশার যে রাউরকেল্লা, এই দুটো আলাদা আলাদা কি স্টিল প্ল্যান্ট। এই স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল, যেখানে রাউরকেল্লা তৈরি করা হয়েছিল ওয়েস্ট জার্মানির যে হেল্প নিয়ে, আর দুর্গাপুর যেই স্টিল প্ল্যান্ট সেটি তৈরি করা হয়েছিল ইউনাইটেড কিংডমের হেল্প নিয়ে। তো এগুলো তৈরি করা হয়েছিল কখন, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। এবং কারণ সেই সময় মেন যে এমফাসিস করা হয়েছিল, মেন যে টার্গেট করা হয়েছিল, সেটি হচ্ছে ক্যাপিটাল গুডস আর হেভি ইন্ডাস্ট্রি। ওকে, হেভি ইন্ডাস্ট্রিকে।
তো সেই জন্য সেই ইন্ডাস্ট্রিগুলো, সেই স্টিল ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হয়েছিল। আচ্ছা, পার্সেন্টেজ অফ পুয়ার ইন ইন্ডিয়া, তো পার্সেন্টেজ অফ পুয়ার এখানে 2013 সাল অনুযায়ী বলছে, বাট আমরা যদি এখন 2019-21 যদি একটি গণনা দেখি তবে মোটামুটি 16.4% এখন ইন্ডিয়ান পুয়ার এই পার্সেন্টটি আমরা দেখতে পাবো, তবে এটি বছর বছর চেঞ্জ হয় অবশ্যই। আচ্ছা, ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল অ্যাট দ্য কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কি ট্রেড অ্যাকাউন্ট আর নান অফ দ্য অ্যাবভ। তো 1994-এ যখন এলপিজি রিফর্ম এসেছিল এবং তারপরে পরে এই যে লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক কন্ট্রোল করার জন্য কি করা হয়েছিল, কারেন্ট অ্যাকাউন্টে কি করা হয়েছিল, ফুললি কনভার্টেবল করা হয়েছিল। মানে গুডস অ্যান্ড সার্ভিস যখন কি হবে, সেটি যখন এক দেশ অন্য দেশ এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে আদান প্রদান হবে, তখন কি সেই দেশের কারেন্সি আর আমাদের দেশের কারেন্সি ফুললি কনভার্টেবল হবে। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে এখনো ফুললি কনভার্টেবল হয় না, এটি পার্সিয়াল হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে শেয়ার্স, ওকে, যেমন শেয়ার্স যদি কেনা বেচা হয় তবে সেই ক্ষেত্রে এখনো আমাদের দেশ পুরোপুরি ফুললি কনভার্টেবল, আমাদের দেশের কারেন্সির সঙ্গে অন্য দেশের কারেন্সি ফুললি কনভার্টেবল করা যায় না, এখনো অনেক রেস্ট্রিকশন আছে, এখনো লিমিট আছে, এখনো সিলিং রয়েছে, মানে আপার লিমিট রয়েছে। বাট এখানে কারেন্ট অ্যাকাউন্টে কোনো রকম সিলিং বা কোনো রকম রেস্ট্রিকশন নেই, ওকে। আচ্ছা, if withdrawal of the workers from employment does not create any output loss, the situation is, তার মানে কি বলছে যে কিছু পরিমাণ যদি ওয়ার্কারকে আমরা, এখানে এতগুলো ওয়ার্কার রয়েছে 100 জন, আমরা যদি 20 জনকে বার করে নিই তবে দেখা যাচ্ছে যে 100 জন যে পরিমাণ কাজ করতো এখন 80 জনও সেই পরিমাণ কাজ করবে। তার মানে কি এই 20 জন হচ্ছে এক্সট্রা, তার মানে এরা হচ্ছে ছদ্মবেশ ধরে এর মধ্যে ঢুকেছিল, মানে একটা ধারণা আর কি। তো এই যে ছদ্মবেশ, এই জিনিসটাকে কি বলা হয়, ডিসগাইজড। তো এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, এটি মূলত কোথায় দেখা যায়, জমিতে যারা কৃষক তাদের মধ্যে দেখা যায়। মানে কি সেখানে 10 জন মিলে কাজটা হবে, বাট সেখানে 20 জন কাজ করছে, কারণ তাদের এমপ্লয়মেন্ট নেই, তাদের কোনো জীবিকা নেই, তাই 20 জন মিলে কাজ করছে, বাট 10 জনে সেই কাজটি সম্ভব। তার মানে কি এক্সট্রা যে 10 জন তারা শুধু ওখানে কাজ করছে। তার মানে এই যে একটি আনএমপ্লয়মেন্ট, এই জিনিসটিকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, মেজর পার্ট অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ ক্যারেক্টারাইজড বাই, তো মেজর পার্ট অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার এটি কি, আগের ক্লাসে আমরা বলেছিলাম স্মল সাইজ ফার্ম মানে কি 1 to 2 হেক্টর, এই যে পরিমাণ কি রয়েছে, ল্যান্ড রয়েছে, তাদেরকে আমরা বলবো স্মল সাইজ ফার্ম। আগের ক্লাসে খুব ভালোভাবে স্মল, মিডিয়াম সমস্ত যে ডিফারেন্সগুলো সেগুলো বলেছি, দেখে নিও একবার, চেক করে নিই। তো সেই যে আমাদের মেজর পার্ট অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ ক্যারেক্টারাইজড বাই স্মল সাইজ ফার্ম, ওকে। ল্যান্ড রিফর্মস লার্জলি বেনিফিটেড দ্য ইকোনমিক কন্ডিশন অফ, দ্য ল্যান্ড রিফর্মের ফলে কাদের বেশি বেনিফিট হবে, এখানে কি এগ্রিকালচারাল লেবারার্স, বর্গাদার্স 1978-এ যেটি অপারেশন বর্গা হয়েছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্টের দ্বারা 1978 ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, সেই বর্গাদার্স আর কি স্মল ফার্মার্স, কোঅপারেটিভ ফার্মার্স। তো বর্গাদার্স মানে কি, যাদের নিজস্ব জমি নেই অন্যের জমিকে কি করে একটি শর্ত সাপেক্ষে চাষ করে এবং তার কিছুটা শেয়ার সেই মালিককে দিয়ে দেওয়া হয়। তো এর যে একটি বেনিফিট, এই ল্যান্ড রিফর্মের দ্বারা পাওয়া গিয়েছিল, আর এটি মূলত ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট স্টেট হয়েছিল কত সালে, 1978 লেফট ফ্রন্ট গভর্নমেন্টের দ্বারা। আচ্ছা, টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড কটেজ ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস আর কি, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস আর ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটিস। তো এখানে ভালো করে দেখো 3টি সেক্টর রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি আর আছে টার্সিয়ারি। তো আমরা কি আগের ক্লাসে পড়েছি, প্রাইমারি সেক্টর মানে কি, যেখানে আমাদের পৃথিবী থেকে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের তলা থেকে, মাটি থেকে যে জিনিসগুলো আমরা তুলছি, সেই জিনিসগুলো তোলার যে সেক্টর বা যেই ধরনের কাজ, সেই ধরনের কাজকে আমরা কি বলবো, প্রাইমারি। তো সেখানে কি আছে, পৃথিবী রয়েছে, ওকে, পৃথিবী রিলেটেড, ভালো করে বোঝো। সেকেন্ডারি কি, সেকেন্ডারি সেক্টর মানে কি, পৃথিবী থেকে যেগুলো তুললাম, যেমন কি ক্রুড অয়েল তুললাম, ওকে, কাঁচা তেল। এবার কি আমরা যখন এই কাঁচা তেলকে শোধন করছি, ওকে, এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করছি, তখন কি সেটি হচ্ছে সেকেন্ডারি, তার মানে সেটি পৃথিবীর উপরে কাজ হচ্ছে এবং নানান যে ফ্যাক্টরি সেগুলোতে কাজ হচ্ছে। আর সার্ভিস সেক্টর, সেই সার্ভিস সেক্টরকে আমরা টার্সিয়ারি সেক্টর বলি, যেখানে কি কিছু সার্ভিস দেওয়া হয়, যেমন টেলিকমিউনিকেশন, হোটেল, ট্যুরিজম, এগুলো হচ্ছে সার্ভিস সেক্টর। তো এইভাবে তোমরা মানে বুঝবে এবং ভাববে, তাহলে কি জিনিসটা ইজি হবে, না তো এই প্রাইমারি সেকেন্ডারি এই কনফিউশন অনেকে এখনো গুলিয়ে যায়। তো এখানে কি কটেজ ইন্ডাস্ট্রি, এই কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু পৃথিবী থেকে
তোলা বা উত্তোলনের কোনো সম্পর্ক নেই, কিন্তু কটেজ ইন্ডাস্ট্রি মানে কি ছোট ছোট বাড়িতে যে শিল্পগুলো হয় এগুলো। তো এগুলোকে আমরা বলতে পারি যে এটি সেকেন্ডারি সেক্টর। এটি সেকেন্ডারি সেক্টর। মাইনিং অ্যাক্টিভিটি কি প্রাইমারি সেক্টর, যেহেতু মাইনিং কি মাটির তলা থেকে আমরা তুলছি। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস কি, এটি সেকেন্ডারি সেক্টর, কারণ আমরা এখানে কোনো কিছু তৈরি করছি। হচ্ছে এইটা যদি সেকেন্ডারি। ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস কি, ইনফ্রাস্ট্রাকচার এটি হচ্ছে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, যেখানে অলরেডি কোনো বিল্ডিং তৈরি আছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে সার্ভিস দিচ্ছে। যেমন একটা অলরেডি কিছু একটা তৈরি হয়েছে যে জিনিসের মাধ্যমে মানুষ হেল্প পাচ্ছে, ওকে, হেল্প পাচ্ছে, এবং তার সে যে সার্ভিস পাচ্ছে সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। তো এখানে টার্সিয়ারি সেক্টর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস। আচ্ছা, প্ল্যান ফাইন্যান্সেস ক্রিয়েটস ইনক্রিজ অফ মানি সাপ্লাই if there is increase in taxes, increase in loan from the Reserve Bank of India, increase in loan from the commercial banks, or increase in loan from the general public. তো প্ল্যান ফাইন্যান্স ক্রিয়েটস, তো প্ল্যান ফাইন্যান্স এই যে প্ল্যানিং এর মাধ্যমে যে ফাইন্যান্স ক্রিয়েটস করছে কি মানি সাপ্লাই। মার্কেটে যদি মানি সাপ্লাই করতে হয় তবে কার মাধ্যমে করবে? ইনক্রিজ ইন ট্যাক্সেস, ট্যাক্স যদি বাড়িয়ে দেয় তবে কি হবে? আমাদেরকে তো বেশি পরিমাণ টাকা দিয়ে দিতে হচ্ছে সরকারকে, তার মানে আমাদের কাছে তো টাকা থাকছে না, তার মানে এটি তো আগে বাদ যাবে। ইনক্রিজ ইন লোন ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানুষকে কখনো টাকা দেয় না, কোনো এর মধ্যে প্ল্যান ফাইন্যান্স পড়ছে না। ইনক্রিজ ইন লোন ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক, তো কমার্শিয়াল ব্যাঙ্ক মূলত যেমন এসবিআই, ইউবিআই, ইউবিআই নেই যদি এখন, না ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, ওকে, আর কি আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক, এই কমার্শিয়াল ব্যাঙ্ক এগুলো কি, এগুলো হচ্ছে সেই ব্যাঙ্ক যারা হচ্ছে প্ল্যান ফাইন্যান্সের মাধ্যমে মার্কেটে টাকা দেয়, মানে পাবলিকদেরকে দেয়। তাহলে এখানে যে সি নাম্বার সেটি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রাইজ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাইরেক্টস ব্যাঙ্ক টু রিডিউস রেট অফ ইন্টারেস্ট অন ক্রেডিট। আচ্ছা, রিডিউস এসএলআর সিআরআর ইনক্রিজ করতে হবে, আর বাই বন্ডস ফ্রম ক্যাপিটাল মার্কেটস। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এখানে কি বলেছে? এখানে বলেছে ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রাইজ। ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশন মানে কি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি মানে কি মার্কেটে প্রচুর পরিমাণে টাকা আছে, প্রচুর পরিমাণে টাকা আছে মার্কেটে, প্রচুর পরিমাণে টাকা আছে। টাকা মানে আমি টাকা আঁকছি মানে এটা টাকা নয়, টাকা অনেক রূপে থাকতে পারে, বাট মানুষের কাছে প্রচুর টাকা আছে, ওকে। তো মানুষের কাছে যদি প্রচুর টাকা থাকে তার মানে কোথাও না কোথাও ব্যাংক মানুষগুলোকে টাকা দিয়েছে, তবেই না মানুষের কাছে টাকা আছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করবে? এখানে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাইরেক্ট ব্যাংকস মানে ব্যাংকগুলোকে কিছু আদেশ দেয়। কি আদেশ দেয়? যার ফলে এই ইনফ্লেশন, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটিকে কন্ট্রোল করা যাবে। তো প্রথম যে অপশনটি আছে রিডিউস রেট অফ ইন্টারেস্ট অন ক্রেডিট, তো রেট অফ ইন্টারেস্ট যদি কম দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে কি হবে? তবে না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি ব্যাঙ্কগুলোকে বলে যে রিডিউস রেট অফ ইন্টারেস্ট, এবং ডাইরেক্ট ব্যাঙ্কস টু রিডিউস রেট অফ ইন্টারেস্ট অন ক্রেডিট, মানে কি যে লোনগুলো দিচ্ছে সেই লোনগুলোতে ইন্টারেস্ট কম দিতে হবে মানুষকে, তাহলে কি মানুষ তো আরো বেশি বেশি পরিমাণে লোন নেবে, ওকে, বেশি বেশি পরিমাণে ক্রেডিট নেবে, তার মানে কোথাও না কোথাও মার্কেট আরো বেশি টাকা চলে আসছে। এই যে এটি তাহলে ভুল। আচ্ছা, সেকেন্ড অপশন বি, রিডিউস স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। তো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এটি কি? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এখন যেমন আমাদের স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও সেটি হচ্ছে 18%। 18%, এই যে 18% এটি মূলত গোল্ড বা ক্যাশ, এই ক্যাশে একটি ব্যাংকের কাছে যত ডিপোজিট হয় সেই ডিপোজিটের এই পার্সেন্টটা তাদেরকে জমা রাখতে হয় তাদের নিজেদের কাছে। এটিকে এসবিআই আমাদের এই টাকাটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে জমা রাখতে হয় না। তো এই যে একটি পরিমাণ টাকা, মানে একজন ব্যক্তি যদি 100 টাকা দেয়, 100 টাকা ডিপোজিট করলো ব্যাংকে, তো ব্যাংকের ওই 18 টাকা এটিকে একটি সিকিউরিটি হিসেবে রেখে দিতে হয় জমা। তো এই যে একটি রেশিও, এই রেশিও হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। তো এটিকে বলছে রিডিউস করলে। তো রিডিউস যদি করে দিই তার মানে কি? রিডিউস করে দিই মানে কি এই 18%-এর জায়গায় যদি 10% করে দিই তার মানে কি আমাদের কি হচ্ছে? আমাদের হাতে আরো বেশি পরিমাণে টাকা চলে আসছে, ওকে। হাতে বেশি পরিমাণে টাকা চলে আসছে মানে কি ব্যাংক বেশি পরিমাণ যে পরিমাণ জমা রাখছিল, গচ্ছিত রাখছিল, সেই টাকাটা রাখছে না, ওকে, তার মানে এটিও বাদ যাবে। আচ্ছা, ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও। তো ক্যাশ রিজার্ভ রেশিও এটি কি? এটি আরবিআই এর সাথে ব্যাংকগুলিকে জমা রাখতে হয়। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওতে ব্যাংক নিজের কাছে জমা রাখে, বাট ক্যাশ রিজার্ভ রেশিওতে কি এটি আরবিআই এর কাছে জমা রাখতে হয়। এখন যেমন এই ক্যাশ রিজার্ভ রেশিও অলমোস্ট 4.5%। তো ক্যাশ রিজার্ভ রেশিও যদি 4.5% হয় তার মানে আমি যদি 5%ই ধরি, তাহলে 100 টাকা যদি কেউ জমা করে, 100 টাকা যদি জমা করে 5%, এই 5% রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে সেই ব্যাংকে জমা দিতে হয়, ওকে, জমা দিতে হয়। তাহলে এখানে কি বলেছে? ইনক্রিজ যদি করি তার মানে 5 থেকে যদি 10 করে দিই তার মানে কোথাও না কোথাও মানুষের কাছে কি বেশি পরিমাণ টাকা থাকছে না, মানে একটি ব্যাংক বেশি পরিমাণ টাকার মানুষকে দিতে পারছে না, কারণ কি হচ্ছে আরবিআই কে আরো বেশি পরিমাণে রিজার্ভ রাখতে হচ্ছে আরবিআই এর কাছে, ওকে।
তার মানে ইনক্রিজ করলে কি হচ্ছে, ইনক্রিজ করলে মার্কেটে কোনো ব্যাংক আর বেশি পরিমাণে টাকা ছাড়তে পারছে না ক্রেডিট বা লোনের মাধ্যমে। ওকে, তাহলে ইনক্রিজ করলে কি হচ্ছে, সে ইনফ্লেশনকে কমানো যাচ্ছে। ইনক্রিজ করলে তাহলে কি হচ্ছে, ইনফ্লেশনকে কমানো যাচ্ছে। আর বাই বন্ডস ফ্রম ক্যাপিটাল মার্কেট, কোনো জিনিসকে যদি বন্ড বা কোনো জিনিসকে যদি কিনলে কি হবে, টাকা দিতে হবে, আর টাকা দিলে সেই টাকাটা মার্কেটে আসছে, তার মানে এটি হবে না। ওকে, আশা করি বুঝলে, না বুঝলে কোনো প্রবলেম নেই। হ্যাপাজার্ড ওয়েতে যদি হলো তো মনে হচ্ছে প্রবলেম নেই, আমি যখন থিওরি ক্লাস হবে সেই থিওরি ক্লাসে এগুলো ধীরে ধীরে বোঝাবো। এখানে যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে 130-এর কাছাকাছি, তো আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার। আচ্ছা, পুট আউট দ্য ফলস স্টেটমেন্ট। তো এখানে কি ফলস যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আমাদেরকে বার করতে হবে। ইন্ডিয়া এন্টার্ড ইনটু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিফর্ম বাই ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন। তো এই যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম, এই স্ট্রাকচারাল রিফর্ম তখনই হবে যখন সেই রকম কোনো রকম রেস্ট্রিকশন থাকবে না। ওকে, তবেই না এলপিজিসি রিফর্মটি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন, এটি যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে গ্লোবালের সাথে তো আমরা সেইভাবে কাজ করতে পারবো না। তো এটি হবে সেই সঠিক উত্তর, মানে এটি উচিত না, মানে এটি ভালো না। ইম্পোর্ট লিবারালাইজেশন, ওকে, আচ্ছা ইনক্রিজ হবে আই থিঙ্ক। আচ্ছা, ওপেনিং অফ ডোমেস্টিক মার্কেট টু দ্য ওয়ার্ল্ড ট্রেড আর ডিভ্যালুয়েশন অফ দ্য এক্সচেঞ্জ রেট। তো এখানে যে প্রথম যে অপশন ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন, সেটিকে আমরা পয়েন্ট আউট করে এখানে বাদ দিলাম, মানে এটি হচ্ছে ফলস। আচ্ছা, এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক ক্রিয়েটস, তাহলে হিউজ ব্ল্যাক মানি, এই ব্ল্যাক মানি এটি কি তৈরি করে, ইনক্রিজ ইনইকুয়ালিটি অফ ইনকাম, ইনইকুয়ালিটি মানুষের মধ্যে তৈরি করে। কারো কাছে অনেক টাকা আছে লুকোনো, কারো কাছে অল্প টাকা আছে যেটা ব্যাংকে আছে। আর কি ডিক্রিজ ইন দ্য কোয়ালিটি অফ দ্য আউটপুট আর হাই লিভিং স্ট্যান্ডার্ড ফর অল, এটি হবে না, হাই লিভিং স্ট্যান্ডার্ড ফর অল হবে না। আর কি ডিক্রিজ ইন দ্য কোয়ালিটি অফ আউটপুট, কোয়ালিটি অফ আউটপুটের সাথে ব্ল্যাক মানির কোনো সম্পর্ক নেই। তাহলে ইনক্রিজ ইন দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম, এটি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাইরেক্টেড এলডিসিস। তো এলডিসি মানে কি, লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ। তো লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ, এই লিস্ট ডেভেলপিং কান্ট্রিগুলোকে এবার তার সাথে ইন্ডিয়াকে, এই ওয়ার্ল্ড তার সাথে ইনক্লুডিং ইন্ডিয়া, তো তার সাথে ওয়ার্ল্ড ট্রেড, তার সাথে মানে এলডিসি তার সাথে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করেছে, ডাইরেক্ট করেছে, মানে কিছু আদেশ দিয়েছে। সেটা কি, ইম্পোজ এক্সপোর্ট সাবসিডিজ, এক্সপোর্টের যে সাবসিডি তাকে ইম্পোজ করার জন্য, মানে এক্সপোর্টের সময় যে সাবসিডি গভর্নমেন্ট দেবে সেটিকে দেওয়ার জন্য বলেছে। আর কি ব্রিং ইন এক্সচেঞ্জ কন্ট্রোল মেজার্স, তো এক্সচেঞ্জ যেগুলো হবে, ওকে, বিদেশের সাথে যে আমদানি রপ্তানি হবে সেগুলোকে কন্ট্রোল করার জন্য। আর কি ইনক্রিজ লিবারালাইজেশন অ্যান্ড কোঅপারেশন ইন ফরেন ট্রেড সেক্টর, তো বিদেশের সাথে যে আদান প্রদান হবে সেগুলোকে কি করা হয়েছে, ইনক্রিজ করার জন্য, সেগুলোকে বাড়ানোর জন্য বলা হয়েছে। তো সি হচ্ছে সঠিক উত্তর। এবং কোঅপারেশন মানে বিদেশের সাথে যেই ফরেনের সাথে যে ট্রেডের আদান প্রদান হবে সেগুলোকে হেল্প করার জন্য বলা হয়েছে। আচ্ছা, ফাইন্ড আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস। তো এখানে কি কোনটি হচ্ছে ফলস, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম নিডস। তো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম নিডস, কোনটি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম এটি প্রয়োজন। তো এখানে কি ফল ইন গভর্নমেন্ট বাজেট ডেফিসিট। আচ্ছা, ইনক্রিজ ইন প্রফিটেবিলিটি অফ ইকোনমিক সেক্টর, রিডিউস ইনফ্লেশনারি মেজার্স প্রেসার্স, আর কি ইনক্রিজ ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট। তো এখানে যেই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিফর্মে এগুলো যদি তোমরা না বুঝতে পারো, আমি এগুলো থিওরিতে ভালো করে আলোচনা করব। তো এখানে এখানে ইনক্রিজ ইন ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট মানে কি, ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিট মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট, এই এক্সপোর্ট ইম্পোর্টের মাঝে যে ডেফিসিট হয়, মানে গ্যাপটি হয়, আগের ক্লাসে আমরা বলেছি, সেই জিনিসটিকে আমাদেরকে ইনক্রিজ ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিট, সেই জিনিসটিকে আমরা বাড়াতে হবে, এখানে বলা হয়েছে। তার মানে আমাদের যদি 100 টাকা খরচ হচ্ছে আর আমাদের আমদানি হচ্ছে কত, 80 টাকা, তার মানে কি এই যে 20 টাকার একটা গ্যাপ, এই গ্যাপটিকে কি বলছে, এখানে বাড়াতে হবে। তো অবশ্যই এটি ভুল, মানে এটি সঠিক নয়। এখানে কি বলেছে, ফলস বার করতে হবে। তো ইনক্রিজ ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, এটি হচ্ছে ভুল। ওকে, আচ্ছা, which one of the following sectors of Indian economy is state owned and its service sector is public enterprise। তার মানে কি, which one of the following sectors of Indian economy is state owned, মানে সরকারের দ্বারা এটি অধিগ্রহণ করা আছে, আর তার সাথে কি and its service sector is public enterprise, আর এর যে সার্ভিস সেক্টর সেই সার্ভিস সেক্টর পাবলিক এন্টারপ্রাইজ মানে সরকারি। তো এখানে কি ইরিগেশন, এগ্রিকালচার, আর কি ফরেস্ট্রি, প্ল্যান্টেশন। তো
তো ইরিগেশন মানে কি জলসেচ, সেই জলসেচ যে সেক্টর এবং তার যে এন্টারপ্রাইজগুলো হয় সেগুলো যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখব সেগুলো হচ্ছে সরকারের দ্বারা অধিগ্রহণ করা। নিউ অ্যাগ্রি স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি ক্রিয়েটেড স্পেশাল বেনিফিটস ফর আর কি স্মল ফার্মার্স, বিগ ক্যাপিটালিস্ট ফার্মার্স, এগ্রিকালচারাল লেবারার্স আর কি ইন্টারমিডিয়েট ট্রেডার্স। তো নিউ এগ্রি স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি এইটি স্পেশাল বেনিফিট কাদের জন্য করেছে? তো সবার জন্যই করেছে বেনিফিট, বা স্পেশাল যদি আমরা বলি তবে আমরা বিগ ক্যাপিটালিস্ট ফার্মারদের জন্য এটি মূলত করেছে। আচ্ছা, অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিট ইজ, অ্যাপেক্স ব্যাংক, এই অ্যাপেক্স ব্যাংক মানে একদম মাথার উপরে কোন ব্যাংক রয়েছে যেটি এগ্রিকালচারাল ক্রেডিট, এই এগ্রিকালচারাল ক্রেডিট এটিকে হেল্প করে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড মানে কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই যে ব্যাংক, এই ব্যাংক কত 1982তে এইটি তৈরি হয়েছিল। আর এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মুম্বাই। ওকে, আর এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। স্ট্রাকচারাল রিফর্ম অফ ফাইন্যান্সিয়াল পলিসি নিডস, তো স্ট্রাকচারাল রিফর্মস অফ ফাইন্যান্সিয়াল পলিসি এটি কি চাই, এটির জন্য কি দরকার? এসএলআর টু ইনক্রিজ অ্যান্ড সিআরআর টু ফল। এসএলআর মানে কি স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, আগে একবার বললাম। সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, একটাকে কি বলছে বাড়াতে আর একটাকে কমাতে। তো স্ট্রাকচারাল রিফর্ম, সেই স্ট্রাকচারাল রিফর্মের জন্য আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো না যে এসএলআরকে ইনক্রিজ করো, সিআরআরকে কমিয়ে দাও, ডাইরেক্ট বলা যায় না। আমাদের যখন যেটা ডিমান্ড হবে সেই ডিমান্ড অনুযায়ী আমাদের সেই জিনিসটাকে কমাতে বাড়াতে হবে। আর কি বোথ এসএলআর সিআরআরকে ইনক্রিজ করতে বলছে, এটিও সম্ভব না। কাট ডাউন ইজি লোনস টু প্রায়োরিটি সেক্টরস যেগুলো রয়েছে তাদেরকে লোন দিতে বাধা দেওয়ার কথা বলা হচ্ছে। আর কি নান অফ দ্য অ্যাবভ, তো এখানে কোনোটি নয়। রেভিনিউ ফ্রম এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড অ্যান্ড রিসিভড বাই, তো এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এটি কালেক্ট করে, রিসিভ করে কে? এটি একদম স্টেট গভর্নমেন্ট করে, চোখ বন্ধ করে। আচ্ছা, মেজর পার্ট অফ দ্য ট্যাক্স রেভিনিউ ইনকাম কামস ফ্রম ডাইরেক্ট ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস, বোথ ডাইরেক্ট ট্যাক্সেস আর কি both direct taxes and indirect taxes have equal share। তো আমাদের যে মেজর ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম, তো এটি মূলত আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স, সেই ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আসে। ওকে, ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে মেজর যে পার্ট অফ রেভিনিউ, সেই পার্ট অফ রেভিনিউ এটি মূলত ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আসে। আচ্ছা, টার্ম লোন ফর এক্সপানশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেইনলি প্রোভাইডেড বাই, তো টার্ম লোন মানে কি 15-20 বছরের জন্য যে সময়ের জন্য যে লোনগুলো দেওয়া হচ্ছে সেই লোনগুলোকে আমরা টার্ম লোন বলতে পারি। এগুলো মূলত যে মানুষকে হেল্প করার জন্য দেওয়া হয়, মানুষের সুবিধার জন্য, বিভিন্ন রকম ল্যান্ডের যে কাজগুলো করার জন্য মূলত এগুলো দেওয়া হয়। তো এখানে কি কমার্শিয়াল ব্যাংকস, ডেভেলপমেন্ট ব্যাংকস, তো এই যে ডেভেলপমেন্ট ব্যাংকস যেমন ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকস বা এলডিবি, এই যে ব্যাংক এগুলো 15-20 বছরের জন্য এই যে লোনগুলো দেয় এগুলোকে টার্ম লোন বলা হয়। তো এখানে ডেভেলপমেন্ট ব্যাংকস, এই ডেভেলপমেন্ট ব্যাংকস হচ্ছে সেই ব্যাংক যেগুলো টার্ম লোন দেয়। ওকে, ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, ডিসইনভেস্টমেন্ট পলিসি ইমপ্লাইজ ডিসলভিং দ্য পাবলিক সেক্টর ইউনিটস আর কি সেলিং দ্য ইকুইটিজ অফ দ্য পিএসইউস টু ওপেন ক্যাপিটাল মার্কেট আর কি ইনক্রিজিং গভর্নমেন্ট শেয়ার্স ইন দ্য পিএসইউ। আগের দিন পড়েছি ডিসইনভেস্টমেন্ট আর প্রাইভেটাইজেশনের মধ্যে দুটো পার্থক্য, যেখানে ডিসইনভেস্টমেন্ট মানে শেয়ারগুলোকে বিক্রি করে ক্যাপিটাল মার্কেটে, তো এটি হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। আর আমরা যদি 51% যদি শেয়ার সেল করে দিই বা 51%-এর উপরে, তখন আমরা সেই যে পিএসইউ মানে পাবলিক সেক্টর ইউনিটস মানে পাবলিকের যেটা গভর্নমেন্টের ছিল সেটি কিন্তু প্রাইভেট হয়ে যাবে, তার মানে 51%, এটি হচ্ছে থ্রেশহোল্ড। ওকে, অ্যাটিটিউড অফ প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুয়ার্ডস ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইজ, তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, তো এর যে আমাদের যে অ্যাটিটিউড, আমরা কি এটিকে কমিয়ে দিয়েছি না বাড়িয়ে দিয়েছি? তো টোটাল রিজেকশন, আমরা টোটাল রিজেক্ট করে দিয়েছি না ইনক্রিজ করেছি ইনসিয়ার? হ্যাঁ, আমাদের যেটা এফডিআই আগের তুলনায় এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে ফরেনার্স যে ইনভেস্টমেন্ট করতে পারে সেটির পরিমাণ অনেকটা বেড়েছে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানস ডিড ইন্ডিয়া এক্সপিরিয়েন্স 2 সাকসেসিভ ওয়ার্স, তো আগে একবার আমরা পড়েছি থার্ড 5 ইয়ার প্ল্যানের পর কি একটি প্ল্যান হলিডে স্টার্ট হয়, কারণ 1962 আর 1965-এ দুটো যুদ্ধ হয়েছিল, তার সাথে খরা হয়েছিল। তো 1962-তে চায়নার সাথে যুদ্ধ হয়েছিল, চায়না ওয়ার, আর পাকিস্তানের সাথে ওয়ার হয়েছিল কততে? পাকিস্তানের সাথে ওয়ার হয়েছিল 1965-এ। তো এই যে দুটি ওয়ার হয়েছিল সাকসেসিভ ওয়ার্স, এটি কোন 5 ইয়ার প্ল্যান্সে হয়েছিল? এটি থার্ড 5 ইয়ার প্ল্যান্সে হয়েছিল। ওকে, থার্ড 5 ইয়ার প্ল্যান মানে কত?
61 থেকে 65 কেমন। দ্য ফার্স্ট প্ল্যান হলিডে ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কভার দ্য পিরিয়ড, তো একটু আগে যে বললাম 1966 1969 এই যে সময়, এটি হচ্ছে সে প্ল্যান হলিডে, একটু আগে যে ওয়ারের জন্য বললাম সেটা। দ্য নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ডিকেড অফ, তো নিউ এগ্রিকালচারাল যে স্ট্র্যাটেজি সেটি কোন ডিকেডে নেওয়া হয়েছিল, তো 1960, মানে সেই গ্রিন রেভলিউশনের কথা বলা হয়েছে। ডিকেড মানে কি, ডিকেড মানে হচ্ছে 10 বছর, 10 বছরকে আমরা ডিকেড বলি। ওকে, তো এখানে যে 1960s মানে 1965-এর দিকে মূলত নেওয়া হয়েছিল সেটি। An economy may be analytically classified into agriculture, industry and transport, আর কি agriculture, manufacturing and services, primary, secondary, tertiary, তো primary, secondary, tertiary আগে একবার বললাম কিভাবে এইটাকে আমরা ভাগ করব। আচ্ছা, the credit cooperative institutions at the village level is called rural, আচ্ছা প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, আর কি এগ্রিকালচারাল লোন সোসাইটি, রুরাল ব্যাংক। তো এখানে কি ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশনস অ্যাট দ্য ভিলেজ লেভেল, তো ভিলেজ লেভেলে যে কি ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন সেটি দেখা যায়, তাহলে আমরা সেগুলোকে কি বলবো, সেগুলোকে আমরা বলবো প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। ক্রেডিট মানে কি, ক্রেডিট মানে লোন। ওকে, ক্রেডিট মানে লোন বা টাকাগুলো যেগুলো নিচ্ছে। পেজেন্ট ফার্মিংস মিনস, তো পেজেন্ট ফার্মিং মানে কি, প্রেজেন্ট ফার্মিংস এখানে যেগুলো বলা হয়েছে, দ্য টেনেন্ট কাল্টিভেটস দ্য ল্যান্ডস, দ্য কাল্টিভেটর ইজ দ্য ল্যান্ড ওনার্স, আর কি কাল্টিভেশন ইজ ডন বাই হায়ার্ড লেবার। তো পেজেন্ট ফার্মিং মানে হচ্ছে যিনি চাষ করছেন তিনিই হচ্ছেন কোনো একটি জমির মালিক, কোনো একটি জমির মালিক তিনি হচ্ছেন সেই কাল্টিভেটর। তো কাল্টিভেটর ইজ দ্য ল্যান্ড ওনার। আচ্ছা, NABARD is associated with the ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি কি, এটি মূলত রুরাল ডেভেলপমেন্টের উপর এটি কাজ করে। আচ্ছা, ইন দ্য রুরাল ল্যান্ডলর্ড অলসো সাপ্লাইজ রুরাল ক্রেডিট টু দ্য টেন্যান্টস। আচ্ছা, তার মানে রুরাল ল্যান্ডলর্ড জমির যিনি মালিক তিনি চাষিদের কি টাকা দিচ্ছেন বা লোন দিচ্ছেন, এটিকে আমরা কি বলবো, ইট ইজ কল্ড ফিউডালিজম, মানে সামন্ততন্ত্র, আর কি সেমি ফিউডালিজম আর ক্যাপিটালিজম আর ক্যাপিটালিস্ট ফার্মিং। তো এটিকে সেমি ফিউডালিজম, সেই সেমি ফিউডালিজম হচ্ছে এই জিনিস যেখানে ল্যান্ড ওনার তিনি চাষিদেরকে টাকা দিচ্ছেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল ফ্রম, তো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট এটি কোথা থেকে পাওয়া যায়, IDBI মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটির মাধ্যমে পাওয়া যায়। আর কি IFCI মানে কি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটির মাধ্যমে পাওয়া যায়। না SFC মানে স্টেট ফাইন্যান্স কর্পোরেশন, এটির মাধ্যমে পাওয়া যায়। তো এখানে ছোট ছোট কয়েকটা জিনিস মনে রাখো যে IDBI এটি তৈরি হয়েছিল কত 1964-এ, IFCI এটি কত 1948-এ তৈরি হয়েছিল। ওকে, আর কি এই IDBI এর যে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এর হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই, আর IFCI এর হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। ওকে, তাহলে কি এখানে সবগুলোই হচ্ছে সেই সঠিক উত্তর, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট মানে ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর তারা এখান থেকে টাকা নিতে পারে আর কি। The railway budget of India is part of the union budget, a part of the state budget, separate from the union budget. তো রেলওয়ে বাজেট 2016-র আগে বা 2017 যে বাজেট হয়েছিল তার আগে কি ছিল, এটি একটি আলাদাভাবে পেশ করা হতো, কিন্তু আর এটি স্টার্ট হয়েছিল 1924-এ, এটি স্টার্ট হয়েছিল 1924-এ। ওকে, কিন্তু 2016 সালের 21শে সেপ্টেম্বর 2016-তে কি করা হয়েছিল, ইউনিয়ন বাজেটের সাথে রেলের যে বাজেট সেটিকে কানেক্ট করে দেওয়া হয়েছিল, মানে একসাথে করে দেওয়া হয়েছিল। যখন ইউনিয়ন বাজেট হবে সেই সময় রেলের বাজেটটিও হবে। হাউ মেনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969, তো 1969-এ 14টা যে ব্যাংক, সেই 14টা ব্যাংককে ন্যাশনালাইজড করা হয়েছিল। 1980-তে কতগুলোকে, 6টা ব্যাংককে 1980-তে ন্যাশনালাইজড করা হয়েছিল, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আনা হয়েছিল। আচ্ছা, the monetary policy of India is framed by the government of India, the Reserve Bank of India, the State Bank of India, none of the above. তো monetary policy হচ্ছে Reserve Bank of India আর fiscal policy হচ্ছে Government of India, আগে একবার বললাম। The first 5-year plan in India was introduced in the year of, the first 5-year plan কত 1951 to 1956। ওকে, হ্যাডার ডোমার যে মডেল যেখানে এগ্রিকালচারকে মেন উদ্দেশ্য করে কাজ করা হয়েছিল। The 1 rupee কারেন্সি নোটস অফ ইন্ডিয়া আর ইস্যুড বাই, তো 1 রুপি যে নোট আর তার সাথে যে কয়েনগুলো সেগুলো কার দ্বারা ইস্যু করা হয়, তো এখানে যেই অপশনগুলো আছে, দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো 1 রুপি আর
কারেন্সি আর তার সাথে যে কয়েন সেগুলো ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া তার মাধ্যমে এগুলো ইস্যু করা হয়। আর বাদবাকি যে নোটগুলো 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, 2000, এই যে নোট এগুলো কার দ্বারা ইস্যু করা হয়? এগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা ইস্যু করা হয়। ওকে, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউস। তো হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটি সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেখানে দুর্গাপুর আর রাউরকেলা যে স্টিল প্ল্যান্টগুলো তৈরি হয়েছিল সেগুলো তৈরি হয়েছিল। আচ্ছা, দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিলস উইথ এক্সিম ব্যাঙ্ক মানে কি? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাঙ্ক, যার হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে মুম্বাই। যার হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। তো এটি মূলত কি কাজ করে? এটি মূলত ডিলস উইথ দ্য পেজেন্টস অফ ইন্ডিয়া, যারা কৃষক তাদের জন্য কাজ করে, নাকি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া, দ্য এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস অফ ইন্ডিয়া, আর কি দ্য মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। তো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের যে হেল্প, সে হেল্পিং হ্যান্ড হচ্ছে এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটি তৈরি হয়েছিল 1981-এ, বাট কি করা হয়েছিল? কাজ করার জন্য তাকে স্টার্ট করা হয়েছিল 1982-তে। ওকে, মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ মার্জিনাল ওয়ার্কার। সেই মার্জিনাল ওয়ার্কার কারা? যারা 130 দিনের কম একটা বছরে কাজ পায়, তারাই হচ্ছে মার্জিনাল ওয়ার্কার্স। ওকে, মানে তাদের অবস্থা খুবই খারাপ। তাহলে মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ লেস দ্যান 183 ডেজ অফ ওয়ার্ক ইন এ সেন্সাস ইয়ার। আচ্ছা, গ্রিন রেভলিউশন ওয়াজ কনফাইন্ড টু রাইস ইন ওয়েস্ট বেঙ্গল, কটন ইন মহারাষ্ট্র, হুইট ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, আর কি অয়েল সিডস ইন অন্ধ্রপ্রদেশ। তো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি যে সিড, মূলত হুইট মানে কি গম, সেইগুলো মূলত পাঞ্জাব অ্যান্ড হরিয়ানাতে সব থেকে বেশি এগুলো সেই সময় স্টার্ট হয়েছিল, এবং তার জন্য কি হয়েছিল? অনেক বেশি ইনইকুয়ালিটি তৈরি হয়েছিল ইন্ডিয়াতে। এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। India's total export of ITs, information technology আর BPO service grew by how much in 2014-15 according to RBI data? এটি একটা অবসলিউট একটা ডেটা, আমাদের এই মুহূর্তে দরকার নেই, বাট আমাদের 14.8%, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, which is not the short term priority of the RBI as per annual report of RBI 2014-15, focus on bringing down inflation, work with government and banks to speed up the resolution distress project, সাপোর্ট নিউ লেন্ডিং আর এনসিওর ক্রেডিট টু PSU। তো কি এখানে 2014-15 যে ডেটা, সে 2014-15 ডেটা অনুযায়ী বলছে কি শর্ট টার্ম প্রায়োরিটি কোনটি নয়। তো কোনটি নয় 2014-15, এটিও আমাদের এই মুহূর্তে আমাদের 2022-এ এসে খুব একটা প্রয়োজন নেই, বাট আমরা এখানে যদি আমরা বলি কোনটি নয়, সেই সময় ছিল না। তো এখানে ফোকাস অন ব্রিঙ্গিং ডাউন ইনফ্লেশন, এটি ছিল ফোকাসে, মানে এটি কাজ করার জন্য তাদের তাদের যে শর্ট টার্ম প্রায়োরিটি সেটিকে রেখেছিল। ওয়ার্ক উইথ গভর্নমেন্ট উইথ ব্যাঙ্কস টু স্পিড আপ দ্য রেজলিউশন ডিস্ট্রেস প্রজেক্ট, এটিকেও রেখেছিল। সাপোর্ট নিউ লেন্ডিং, এটিকেও রেখেছিল। বাট ইনশিওর ক্রেডিট টু PSU, পাবলিক সেক্টর ইউনিট, সেগুলোকে যেই ক্রেডিট দেওয়া মানে টাকা দেওয়া, লোন দেওয়া, সেগুলি কোনো শর্ট টার্ম প্রায়োরিটির মধ্যে ছিল না RBI-এর। ওকে, তাহলে এখানে এনসিওর ক্রেডিট টু PSU এটি হবে না, এটি হবে না। আচ্ছা, হুইচ কান্ট্রি স্টুড সেকেন্ড উইথ রেসপেক্ট টু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফ্লো টু ইন্ডিয়া ডিউরিং 2013-14? তো মরিশাস সেই সময় 2013-14-তে সব থেকে বেশি FDI ইন্ডিয়াতে এই মরিশাস থেকে আসছিল। আচ্ছা, হুইচ সেক্টর ইজ এস্টিমেটেড হাইয়েস্ট উইথ রেসপেক্ট টু FDI ডিউরিং 2014-15 ইন ইন্ডিয়া? তাহলে কি এখানে হুইচ সেক্টর ইজ এস্টিমেটেড হাইয়েস্ট উইথ রেসপেক্ট টু FDI? তো এখানে কোন সেক্টরের কথা বলা হয়েছে? আগে একবার বললাম কান্ট্রির কথা, এখানে সেক্টরের কথা, ম্যানুফ্যাকচারিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, রিটেল অ্যান্ড হোলসেল ট্রেড অ্যান্ড নানান টাইপ। তো ম্যানুফ্যাকচারিং যে সেক্টর, সেই সেক্টর হচ্ছে সব থেকে বেশি FDI ইন্ডিয়াতে এনেছিল। আচ্ছা, দ্য গ্রস ফিসকাল ডেফিসিট ইন 2014-15 অ্যাজ পার দ্য GDP অফ ইন্ডিয়া। তো সেই সময় যেই ফিসকাল ডেফিসিট ছিল, আমরা এই সময় এটা নেব না, এটাকে স্কিপ করে যাব। ওকে, গ্রস ফিসকাল ডেফিসিট আমাদের এখন যে নতুন নতুন ডেটা, সেগুলোকে আমরা মনে রাখবো। দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাড ইন্ট্রোডিউস দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন দ্য কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ডিউরিং দ্য 5-year প্ল্যান। তো এখানে গিয়ে কি বলেছে? ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হয়েছে। তো ডিসেন্ট্রালাইজেশন যেটি স্টার্ট হয়েছিল, সেটি মূলত রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় এটি স্টার্ট হয়েছিল। 7th 5-year প্ল্যান 1985-1990-র এই সময় এটি স্টার্ট হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল? এলপিজি রিফর্ম আসার পর সেটি বাস্তবসম্মত হয়েছিল। ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যান্স এই 1966-1969 কখন হয়েছিল? ইন্ডিয়া চায়না আর ইন্ডিয়া পাকিস্তান ওয়ার আর কিছু যে খরা হয়েছিল, সেই খরার পরে 3rd 5-year প্ল্যানের পরে এটি হয়েছিল। তোমরা মনে করে দেখো, আমরা অলরেডি আগের ক্লাস আর কিছুক্ষণ আগে যে প্রশ্নগুলো এসেছিল সেখানে বলেছি। আচ্ছা,
ডিউরিং ফার্স্ট 5 year প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজ বাই, তো ফার্স্ট যে 5 year প্ল্যান 1951 to 1956 পর্যন্ত যেটা হয়েছিল, তো সেখানে ন্যাশনাল ইনকাম এটি কতটা বেড়েছিল, 18% বেড়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ, তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952-তে তৈরি হয়েছিল, যার কাজ হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিশনকে তাদের যে রিপোর্ট সেগুলোকে অ্যাপ্রুভ করা। হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জিউরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোন ট্যাক্সকে তাদের আন্ডারে পড়ছে, তো কর্পোরেশন ট্যাক্স সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ আর এক্সাইজ অন অ্যালকোহল লিকার্স, তো অ্যালকোহল যেগুলো লিকার্স রয়েছে সেগুলো ট্যাক্স কে নেয়, সেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট। ওকে। Which of the following crops witnessed the maximum rate of the increase of production due to the green revolution in India? তো একটু আগে বললাম হুইট মানে গম, সেই গমটি হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি, সেটিকে মেনলি ইউজ করা হয়েছিল এবং তার ফলে সেটি যে বুমিং একটা পিরিয়ড সেটি আমরা দেখতে পাই সেই গ্রিন রেভলিউশন। আচ্ছা, দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান 33%, 40% জিডিপি আর 42%, 50% জিডিপি। আগে একবার বললাম যে সার্ভিস সেক্টর হচ্ছে আমাদের জিডিপির সব থেকে বেশি পরিমাণে অংশ শেয়ার এই সার্ভিস সেক্টরে আছে। ওকে, আচ্ছা। The Human Development Index was first introduced. The Human Development Index এই পাকিস্তানি একজন ইকোনমিস্ট যার নাম হচ্ছে মেহবুব উল হক, যিনি 1990-তে এটি স্টার্ট করেছিলেন। আর পরবর্তী ক্ষেত্রে এটি কি ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটির ওপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটিকে ওয়ার্ল্ড ওয়াইড এটির কাজ করে। ওকে, দ্য সেকেন্ড 5 year প্ল্যান ওয়াজ বেসড অন, তো সেকেন্ড 5 year প্ল্যান প্রশান্ত চন্দ্র মহালনবি, যেখানে হেভি ইন্ডাস্ট্রি তৈরি করার কথা বলা হয়েছিল 1956 to 1961, যেখানে রাউরকেল্লা আর আমাদের দুর্গাপুর যে স্টিল প্ল্যান্ট সেগুলো তৈরি হয়েছিল। আগে অনেকবার বলেছি, তোমরা একবার চেক করে নিও। আচ্ছা, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই, তো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটি কার দ্বারা পাবলিশ হয়, এটি ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা পাবলিশ হয়। কেমন? আচ্ছা, দ্য আনঅর্গানাইজ সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, তো আনঅর্গানাইজ সেক্টর মানে কি, যেখানে কোনো জব সিকিউরিটি নেই, যেখানে কাজের কোনো ঠিক নেই, সময় নেই। তো এই যে একটি সেক্টর, এই আনঅর্গানাইজ সেক্টর, এটি মূলত মোর কারেন্সি ট্রানজ্যাকশন এখানে হয় না, মোর ব্যাংক ট্রানজ্যাকশন হয় না, মোর ব্যাটার ট্রানজ্যাকশন হয়। ব্যাটার মানে কি, দেওয়া নেওয়া, আমি একটা কিছু দিলাম সে একটা কিছু দিল, এর মাধ্যমে দ্রব্যমূল্য এদিক ওদিক হয়। আর মোর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, তো এটি মূলত মোর কারেন্সি ট্রানজ্যাকশন। এই আনঅর্গানাইজ সেক্টর আমাদের রাস্তাঘাটে যে ছোট ছোট দোকানগুলো থাকে, এগুলো মূলত আনঅর্গানাইজ সেক্টর, যাদের কোনো জব সিকিউরিটি থাকে না। আচ্ছা, more than 50% of the working population of India depend on, তাহলে কি more than 50% of the working primary sector, public sector, tertiary sector, industry sector? টার্সিয়ারি সেক্টর খুব বেশি আমাদের যে জিডিপি তাতে হেল্প করে, বাট আমাদের প্রাইমারি সেক্টর সেখানে জিডিপি হেল্পের পরিমাণ কম, বাট সেখানে 50% মোর যে পিপল অফ ইন্ডিয়া আমাদের, সেটি এই প্রাইমারি সেক্টর, সেই প্রাইমারি সেক্টরে ডিপেন্ডেন্ট। ওকে, the largest contributor to gross domestic savings of India is the household sector, the private corporate sector, the public sector, the foreign sector। আর কি হাউসহোল্ড সেক্টর, সেই হাউসহোল্ড সেক্টর হচ্ছে গ্রস ডোমেস্টিক সেভিং, সেই গ্রস ডোমেস্টিক সেভিংসের লার্জেস্ট কি কন্ট্রিবিউটর। ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ, তাহলে কি এখানে ইন্ডিয়াতে নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এটি কি লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড ফুলি ডিস্ট্রিবিউটেড অ্যামং the states, levied by the states, levied by the appropriate by the center, levied by the center and shared with the states। তো এখানে কি নন এগ্রিকালচারাল যে ইনকাম এটি কি লেভিড মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি, সেন্ট্রাল গভর্নমেন্ট এটিকে আরোপ করে, কিন্তু এটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট এই দুটো যে গভর্নমেন্ট তাদের মধ্যে শেয়ার করা হয়। ওকে, নন এগ্রিকালচারাল ইনকাম মানে এগ্রিকালচারাল বাইরে যে ইনকামগুলো, সেই নন এগ্রিকালচারাল ইনকাম সেটিকে তার উপর যে ট্যাক্স। In India, the repo rate is announced by, তো একটু আগে বললাম রেপো রেট, রিভার্স রেপো রেট বলিনি যদিও, এগুলো আমরা ডিটেলসে থিওরি ক্লাসে পড়বো। তো রিপো রেট, এই রিপো রেটকে অ্যানাউন্স করে, এই রিপো রেট অ্যানাউন্স করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, দ্য স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2005 অ্যান্ড অ্যাক্ট কেম ইন টু ফোর্স ইন 2005 এর পর 2006-এ স্পেশাল ইকোনমিক জোন SEZ এটি কি হয়, এগুলো পাস করা হয়। ওকে, ইকোনমিক রিফর্মস ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন, তো ইকোনমিক রিফর্মস একটু আগে অনেকবার বললাম, এলপিজি যে রিফর্ম হয়েছিল সেটি কত, সেটি হচ্ছে 1991-এ হয়েছিল। অ্যাগমার্ক ইজ রিলেটেড টু এগ্রিকালচারাল যে মার্কেট, এটি হচ্ছে একটা ট্যাগ, আর এটি মূলত কোনো যে স্ট্যান্ডার্ড, সে স্ট্যান্ডার্ড হচ্ছে গ্রেড স্ট্যান্ডার্ড বলা হয়, মানে এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই এগ্রিকালচারাল প্রোডাক্টের কীরকম স্ট্যান্ডার্ড হচ্ছে, কতটা ভালো না খারাপ, সেগুলো যে সার্টিফিকেট দেওয়া হয় সেগুলো এই অ্যাগমার্কের মাধ্যমে দেওয়া হয়। তো এগ্রিকালচারাল গুডস হচ্ছে সঠিক উত্তর। দ্য অবজেক্টিভ অফ দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 টু রিডিউস রেভিনিউ ডেফিসিট, টু রিডিউস দ্য ফিসক্যাল ডেফিসিট, টু এনশিওর দ্য পাবলিক ডেট does not exceed 50% of the GDP of the year 2011 or all of the above।
তো এখানে যে 2004 ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড এফার্ট বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট মানে FRMB, এগুলো খুব ভালোভাবে আমরা পড়বো, ডিটেলসে পড়বো। তো এগুলোর যে মেন উদ্দেশ্য ছিল সেগুলো এখানে যে অপশন প্রত্যেকটা আছে প্রত্যেকটা অপশনই হবে এখানে সঠিক উত্তর। মানে এখানে যে রেভিনিউ ডেফিসিট এটি কমানোর জন্য ফিসক্যাল ডেফিসিট, এখন আমি তোমাদেরকে যদি রেভিনিউ ডেফিসিট ফিসক্যাল ডেফিসিট এগুলো বোঝাতে যাই তাহলে পুরো ক্লাস 1 ঘন্টা লেগে যাবে। তো আমি এগুলো সব থিওরিতে বোঝাবো, ওকে, এগুলো ডিটেলসে বোঝালে তবে বুঝতে পারবে। তো রেভিনিউ ডেফিসিট ফিসক্যাল ডেফিসিট এগুলো সমস্ত কিছু কমানো, তার সাথে যে টু এনশিওর দ্য পাবলিক ডেট, তো পাবলিক যেই ডেটগুলো আছে ডাজ নট এক্সিড 50% অফ দ্য জিডিপি, মানে জিডিপির যে 50% তার বেশি পরিমাণ যাতে লোন দেওয়া না হয় সমস্ত পাবলিককে। ওকে, তো এগুলো সমস্ত কিছু ছিল এর অবজেক্টিভ। আচ্ছা, SEBI was given statutory recognition in 1992 on the recommendation of, তো SEBI কত সালে তৈরি হয়েছিল? 1988 কিন্তু একটি খুব বিখ্যাত স্ক্যাম রয়েছে শেয়ার মার্কেটে, তোমরা হয়তো নাম শুনেছো, সেটি কি? হর্ষদ মেহতা স্ক্যাম। তো সেই যে হর্ষদ মেহতা স্ক্যাম, সেই হর্ষদ মেহতা স্ক্যাম হওয়ার পর সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে স্ট্যাচুটরি একটু পাওয়ার দেওয়া হয়। স্ট্যাচুটরি পাওয়ার মানে পার্লামেন্টের মাধ্যমে একটু পাওয়ার দেওয়া হয়, সেটি কত সালে? 1992-তে। ওকে, একে রিকগনাইজ করা হয় যে এটি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এটি কোন কমিটির মাধ্যমে করা হয়? এটি নার্সিমহাম কমিটি। এখানে নার্সিমহাম কমিটি মানে পিবি নার্সিমহাম নয়, পিবি নার্সিমহাম তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন সেই সময়। কিন্তু এখানে যেই নার্সিমহামের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন এম নার্সিমহাম, মানে হচ্ছে মাইডোভলু নার্সিমহাম। তো সেই যে কমিটি, তিনি হচ্ছেন 13th গভর্নর অফ ইন্ডিয়া, 13th গভর্নর গভর্নর অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, তো সরি, গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো তিনি সেই এম নারসিমহাম। ওকে, তো তিনি হচ্ছেন এম নারসিমহাম, তার যে কমিটি, সেই কমিটি এই সেবিকে স্ট্যাচুটরি পাওয়ার দেওয়া হয় তার মাধ্যমে। আচ্ছা, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন 1935। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935-এ তৈরি হয়। আচ্ছা, ফিসক্যাল ডেফিসিট ইজ, তো ফিসক্যাল ডেফিসিট, আচ্ছা, এখানে যে রেভিনিউ receipt plus capital receipt only recoveries of loans and other receipts and total minus total expenditure। আচ্ছা, এখানে যে বাজেট ডেফিসিট প্লাস গভর্নমেন্টস মার্কেট বরোয়িংস এন্ড লায়াবিলিটিস, প্রাইমারি ডেফিসিট অ্যান্ড ইন্টারেস্ট পেমেন্টস, আমি যদি এখন এগুলো বোঝাতে যাই সেই এরকম একই ব্যাপার হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো এগুলো থিওরিতে বোঝানো। তো এখানে অল অফ দ্য অ্যাবভ এটি হচ্ছে সঠিক উত্তর। এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার, তো এক্সপেন্ডিচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে এক্সপেন্ডিচার, এটি কি ধরনের এক্সপেন্ডিচার? এটি হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচার, প্ল্যান এক্সপেন্ডিচার মানে কি? প্ল্যান এক্সপেন্ডিচার মানে এক ধরনের এক্সপেন্ডিচার করে সরকার, এবং সরকার সেই এক্সপেন্ডিচার করার পর সেখান থেকে কিছু প্রফিট আসবে, সেই প্রফিট আসবে এবং সেটির উপর সরকার আশা করে থাকে, সেটি হচ্ছে প্ল্যান্ড। আর নন প্ল্যান কি? নন প্ল্যান এক্সপেন্ডিচার হচ্ছে যেই এক্সপেন্ডিচার মানে খরচ করবে সরকার, কিন্তু সেখান থেকে কোনো আশা থাকবে না যে এখান থেকে আমাদের কিছু প্রফিট আসবে। তো এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যেই এক্সপেন্ডিচার করা হয় সেটি হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার, মানে আলটিমেট কোনো লাভ হচ্ছে না সরকারের, মানে ভবিষ্যতে কোনো লাভ হবে না। ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম হুইচ কান্ট্রি, তো ইন্ডিয়া ম্যাক্সিমাম গোল্ড কোথা থেকে আনে? সুইজারল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর কনসিডারিং জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আগের ক্লাসে আমরা পড়েছি পার ক্যাপিটা ইনকাম ফর অফ সিটিজেন্স, এই পার ক্যাপিটা ইনকামস অফ সিটিজেন এটি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটিতে কোনো হেল্প করে না। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার্স অ্যান্ড ইজিলি অ্যাক্সেস অ্যান্ড স্পিডি গ্রিভিয়েন্সেস রেডারেস process expanded efforts on financial literacy, all of the above। তো এখানে কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এটি মূলত আরবিআই এর যেটা মানে, এখানে প্রত্যেকটা হচ্ছে সঠিক উত্তর, যেখানে কি বলেছে প্রত্যেকটা মানুষের কাছে যে প্রোটেকশন, কনজিউমার প্রোটেকশন, সেই প্রোটেকশন যাবে, আর কি মানুষের যে প্রবলেম ফাইন্যান্সিয়াল রিলেটেড সেগুলো যাতে সহজে সলভ হয়, আর কি ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে মানুষের যে ফাইন্যান্সিয়াল জ্ঞান, সেই জ্ঞানটি অনেক কম, তার জন্য অনেক বেশি স্ক্যাম হয়। তো স্বাভাবিকভাবে সমস্ত কিছু হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাই আরবিআই। আচ্ছা, সেকেন্ড মিটিং অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ emphasizes on eradication of the poverty, state units should be focus of all development efforts, clearance of all pending projects both A and B। তো both A and B এটি হচ্ছে সেই নীতি আয়োগের যে সেকেন্ড মিটিং হয়েছিল, সেখানে এরাডিকেশন অফ পভার্টি এরাডিকেশন আর স্টেট ইউনিটস শুড বি ফোকাস অন ডেভেলপমেন্ট এফোর্টস। তো ডেভেলপমেন্টের
জন্য সমস্ত যে স্টেট তাদেরকে ইউনাইট করার জন্য, একত্রিত করার জন্য বলা হয়েছিল। ওকে, গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ টেকেন প্লেস থ্রু ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সিকিউশন অফ, এখানে কি আইএডিএ, আইএডিএ আর আইএএপি আর নান অফ দ্য অ্যাবভ। দ্য ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম, এই ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম এটি গ্রিন রেভলিউশনের সাথে কানেক্টেড। ওকে, ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম এটি গ্রিন রেভলিউশনের সাথে কানেক্টেড, আর এটি মূলত ডিস্ট্রিক্ট ওয়াইজ এটি এক্সিকিউশন করা হয়েছিল সেই গ্রিন রেভলিউশন 1965 এর সময়। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড, তো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কোনো কিছু ডেভেলপমেন্ট করা হচ্ছে মানে ডেভেলপ করা হচ্ছে তার এটির মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি পড়ছে না? ডিফেন্স এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার অন ইকোনমিক সার্ভিসেস, এক্সপেন্ডিচার অন সোশ্যাল কমিউনিটি সার্ভিসেস, গ্র্যান্ট টু স্টেটস। তো ডিফেন্সের যে খরচটা করা হচ্ছে সেটি হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার, মানে সেখান থেকে কোনো প্রফিট আসবে, সেই প্রফিট আসবে সেটিকে ভাবা হয় না। আর এটি কি, এটি কোনো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার নয়। In the latest Age of Doing Business report 2019 released by the World Bank, India has secured, তো ইন্ডিয়া কত নাম্বার সিকিউর করেছিল? 77। ওকে, ইজি অফ ডুইং বিজনেস মানে ইন্ডিয়াতে যে বিজনেস করার কতটা সুবিধা রয়েছে সেই যে রিপোর্ট সেই অনুযায়ী 77th র্যাঙ্ক হয়েছিল। আচ্ছা, পিসিএ স্ট্যান্ডস ফর, পিসিএ মানে কি? পিসিএ স্ট্যান্ডস ফর পাবলিক কারেন্স অ্যাকাউন্ট, আর কি প্রিন্সিপালস অফ কর্পোরেট অ্যাকাউন্ট, প্রম্পট কারেক্টিভ অ্যাকশনস, আর কি পাবলিক চ্যানেল এজেন্সি। তো প্রম্পট কারেক্টিভ অ্যাকশনস এটি কি? এটি হচ্ছে একটি সুপারভাইজারি টুল যার মাধ্যমে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট বা এই সমস্ত যে অনেক বেশি পরিমাণে যে ব্যাঙ্কগুলো তারা লোন দিয়ে দিচ্ছে এবং তার ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নন পারফর্মিং অ্যাসেট তৈরি হচ্ছে, এই নন পারফর্মিং অ্যাসেট এগুলো কন্ট্রোল করার জন্য প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশনস এটা স্টার্ট করা হয়েছিল। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং স্টেটসমেন্ট অ্যাবাউট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম বা আরসিইপি। তো এটি, এই আরসিইপি এটি কি? এটি মূলত এশিয়া প্যাসিফিক, এই এশিয়া প্যাসিফিক যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে ইন্ডিয়া নেই যদিও, তো এই কান্ট্রিগুলো কি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এদের নিজেদের মধ্যে একটি এগ্রিমেন্ট তাদের করার জন্য তাদের নিজেদের দেশের যে আমদানি রপ্তানি এশিয়া প্যাসিফিক, ওকে, এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো, প্যাসিফিক যে মানে প্রশান্ত মহাসাগরের ধারে যে কান্ট্রিগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে। আর এটি মূলত কি ট্রান্স প্যাসিফিক মানে আমেরিকার দিকে যেই সেম এগ্রিমেন্ট রয়েছে তার সাথে রিলেট করে একই রকম আরেকটা এখানে যে প্রোগ্রাম সেটি স্টার্ট করা হয়েছিল। তো এখানে ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর চায়না লেড ফ্রি ট্রেড, চায়নার দ্বারা লেড মানে চায়না এখানে হেড রয়েছে, মানে হেড যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে চায়না রয়েছে, তো এটি হচ্ছে সঠিক। ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকা লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। তো আমেরিকার যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ একটু আগে বললাম, তো সেই যে পার্টনারশিপ তার বিপরীতে সেমভাবে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এটিও ঠিক। ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দিস কোঅপারেশন ইন্ডিয়ান প্রফেশনালস উইল হ্যাভ এ জব মার্কেট। তো ইন্ডিয়ান প্রফেশনালস ইন্ডিয়া এর মধ্যে ইনক্লুড নয়, তো এখানে থার্ড নাম্বার যেটি সেটি এখানে সঠিক নয়। তো এখানে বোথ 1 and 2 সেটি হচ্ছে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন রিলিজ এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স। তো এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স এটি নীতি আয়োগ, এই নীতি আয়োগ এটিকে পাবলিশ করে। হোয়াট ইজ ইসিএফ? তো ইসিএফ কি? ইসিএফ হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, আর কি ইকুইটি ক্যাশ ফ্লো এন্টাইটিটি কনসেপ্ট ফান্ড, নান অফ দ্য অ্যাবভ। দ্য ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক সেটি হচ্ছে ইসিএফ। দ্য লার্জেস্ট প্রডিউসার অফ দ্য মিল্ক ইন্ডিয়া, লার্জেস্ট। আচ্ছা, when Indian rupee gets depreciated vis-a-vis US dollar, it usually makes our export cheaper and imports costlier, import cheaper and export costlier, both export and import costlier, আর কি no effects on export and imports। তার মানে কি বলছে যে ইউএস ডলারের সাপেক্ষে যদি ইন্ডিয়ান রুপি ডিপ্রিসিয়েটেড হয়, মানে ইন্ডিয়ান রুপির যদি মূল্য আরো খারাপের দিকে যায়, কেমন তাতে কি হবে? তো তাতে এক্সপোর্ট বাড়বে, এক্সপোর্ট সস্তা হবে, বাট ইম্পোর্ট কস্টলি হবে। সেটি কিভাবে? আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি। তো মনে করো এখন $1 মানে কত? 80 টাকা, কিন্তু টাকার মূল্য আরো কমে গেল, দাম টাকার মূল্য কত হলো? 100 টাকা। মানে $1 যেটা 80 টাকা ছিল এখন সেটা 100 টাকায় হয়েছে। অর্থাৎ আগে 80 টাকায় যে জিনিসটি আমরা বিক্রি করতাম এবং তারা $1 কিন্তু সেটা এখন কত? 100 টাকায় তারা কিনবে, কারণ $1 কিনবে সেই জিনিস, অর্থাৎ 100 টাকাতে কিনবে।
তার মানে আমাদের দেশের মানুষ আগে যেই জিনিসটি বিক্রি করে 80 টাকা পেত, এখন সেই 100 টাকা পাবে। তার মানে কোথাও না কোথাও অনেক বেশি পরিমাণে এক্সপোর্ট হচ্ছে, তার মানে এক্সপোর্ট খুব ভালো হলো। ওকে, এক্সপোর্ট অনেক গুড সিচুয়েশনে গেল। ইম্পোর্ট কস্টলিয়ার, ইম্পোর্ট কস্টলিয়ার কিভাবে হবে? ইম্পোর্ট কস্টলিয়ার মানে কি? ইম্পোর্ট কস্টলিয়ার মানে হচ্ছে আগে যে জিনিসটি বিক্রি করে 80 টাকা পেত, 80 টাকায় মানুষ কিনতো। ওকে, আগে একটি জিনিস আসতো বিদেশ থেকে এবং মানুষ 80 টাকায় সেই জিনিসটি কিনতো, এখন সেই জিনিসটি 100 টাকায় কিনতে হচ্ছে। তার মানে মানুষ এখন সেই জিনিসটি আর কিনবে না, মানুষ সেই জিনিসটি আর কিনবে না। তার মানে বিদেশের যে জিনিস ইন্ডিয়াতে আসছে সেই জিনিসটি মানুষ এখন কিনছে না। তাই কি হচ্ছে, ইম্পোর্টের ক্ষেত্রে মানে ইম্পোর্ট যে ম্যাটেরিয়াল সেগুলোর বেশ প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে এখানে কি এক্সপোর্ট চিপার হচ্ছে বাট ইম্পোর্ট কস্টলিয়ার হচ্ছে। বুঝলে? না বুঝলে আরেকবার চেক করো ভিডিওটা, বুঝতে পারবে। আচ্ছা, ইকোনমিক রিফর্মস মেজার্স ইন ইন্ডিয়া ওয়াজ ফাইনালি ইন্ট্রোডিউস। তো ইকোনমিক রিফর্ম ফার্স্ট, এখানে যে অপশনগুলো আছে, ফার্স্ট অপশন জুলাই 1991, সেই ইকোনমিক রিফর্ম। এলপিজি যে রিফর্ম এসেছিল সেই ইকোনমিক রিফর্ম তার কথা বলা হয়েছে। আচ্ছা, ডিমনিটাইজেশন অফ 500 and 1000 কারেন্সি নোটস ওয়াজ অ্যানাউন্সড ইন। দ্য ডিমনিটাইজেশন কোন বছর হয়েছিল? 8 নভেম্বর 2016, 500 and 1000 নোটস। আচ্ছা, দ্য স্লোগান গরিবি হটাও ইজ কয়েন্ড। তো গরিবি হটাও ফিফথ 5-year প্ল্যান, 1974 থেকে 79 ইন্দিরা গান্ধী টাইমে সেই সময় এই গরিবি হটাও এই স্লোগানটি চালু করা হয়েছিল। ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাংকস টুকস প্লেস ইন 1969 আর 1980-তে 6টা যে কমার্শিয়াল ব্যাংক আরও এক্সট্রা তাদেরকে কি করা হয়েছিল? ন্যাশনালাইজ করা হয়েছিল। নন পারফর্মিং অ্যাসেটস অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস আর বিল্ডিংস and land loans not repaid with stipulated time, government securities আর ক্যাশ হোল্ডিংস। তো নন পারফর্মিং অ্যাসেট মানে কি? প্রচুর পরিমাণে লোন দিয়ে দিয়েছে লোককে মার্কেটে, কিন্তু তারা লোন ব্যাক দিতে পারছে না ইন্টারেস্টের সাথে। এই যে একটা সিচুয়েশন, তার ফলে কি হয়? নন পারফর্মিং অ্যাসেট তৈরি হয়। তো ব্যাংকের এই যে নন পারফর্মিং অ্যাসেট, এটি হচ্ছে লোনস নট রিপেড উইথ স্টিপুলেটেড টাইম। মানে স্টিপুলেটেড টাইম মানে কি? কোনো একটি সময় নির্ধারিত তার মধ্যে দিতে পারছে না। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ পাবলিশ বাই, তো ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আগে একবার বললাম, তার মাধ্যমে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি দেওয়া হয়। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি। এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 1 জুলাই 2017, 1 জুলাই 2017 কি করেন? এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি স্টার্ট করেন। দ্য 100 রুপি কারেন্সি নোট ইন ইন্ডিয়া ইজ সাইন বাই, তো 100 রুপি কারেন্সি নোট এটি কার দ্বারা সাইন করা হয়? আগে একবার বললাম, এটি কি? এটি আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটি তার দ্বারা ইস্যু করা হয়। তো গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনি সাইন করেন। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ডাবল ডিজিট, সিঙ্গেল ডিজিট, নেগেটিভ আর কি 0। তো ইনফ্লেশন মোটামুটি আমাদের ইন্ডিয়াতে 5 থেকে 7% থাকে। 5 থেকে 7% মানে কি? এটা সিঙ্গেল ডিজিট। ওকে, তার মানে এটি সিঙ্গেল ডিজিট। ডাবল ডিজিট মানে কি? 10 থেকে 99 যদি পার্সেন্টের ঘরে থাকে তবে আমরা বলবো সিঙ্গেল ডিজিট। আচ্ছা, the contribution of the service sector to India's GDP is, service sector contribution কতটা থাকে? 60%. Farmer suicide in India is viewed as an outcome of agricultural distress, industrial distress, stagnation and climate change and natural disaster, green revolution. তো এগ্রিকালচারাল যে প্রবলেমগুলো সৃষ্টি হয় তার জন্য ফার্মার সুইসাইড করে আমাদের ইন্ডিয়াতে। হেড কাউন্ট রেশিও ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ এ মেজার অফ দ্য হেড কাউন্ট রেশিও, এটা পোভার্টি যে মেজার তার জন্য হেড কাউন্ট রেশিও এটাকে ইউজ করা হয়। Unemployment in India is concentrated in organized sector, unorganized sector, আর কি both organized and unorganized sector। তো আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড এই দুটো সেক্টরেই এই আনএমপ্লয়মেন্ট এটি দেখা যায়। দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি এট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি এট ফ্যাক্টর কস্ট। তো জিডিপি এট ফ্যাক্টর কস্ট যদি আমরা বলি, জিডিপি এট ফ্যাক্টর কস্ট মানে কি? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানে কি? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, সেই মার্কেট প্রাইসে কি আমরা ফ্যাক্টর কস্ট মানে ফ্যাক্টরিতে যখন তৈরি হচ্ছে তার জিডিপি বার করছি। তার মানে কি? মার্কেট প্রাইস থেকে যদি আমরা কি করি? সাবসিডিকে বাদ দিয়ে দিই। কেন? কারণ গভর্নমেন্ট কোনো সাবসিডি দিচ্ছে না। ওকে, তাহলে গভর্নমেন্ট যদি সাবসিডি না দেয়, সাবসিডিকে যদি বাদ দিয়ে দিই আর তার সাথে যদি ইন্টারেস্ট অ্যাড করি তবে আমরা কি বলতে পারবো? GDP at factor cost is equal to GDP at market price minus subsidy plus interest. ওকে, তাহলে এখানে কি বলেছে? GDP at market price minus GDP at factor cost। তাহলে আমরা যদি
এই জিডিপি এর ফ্যাক্টর কস্টকে এদিকে নিয়ে যায় আর এগুলোকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, ইন্টারেস্ট মাইনাস সাবসিডিজ ইজ ইকুয়াল টু জিডিপি এর ফ্যাক্টর কস্ট মাইনাস জিডিপি এর মার্কেট প্রাইস। ওকে, মানে আমাদের যেটা চেয়েছে এই যে ইন্টারেস্ট মাইনাস সাবসিডিজ, এটাকে আমরা কি বলতে পারবো, নেট। ওকে, এটিকে আমরা সাবসিডিজ মাইনাস হচ্ছে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, আমি ইন্টারেস্ট বলছি, সরি, ওটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এখানে ইন্টারেস্টের জায়গায় কি হবে, ইনডাইরেক্ট ট্যাক্স হবে, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাকে আমরা কি বলতে পারবো, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো, নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলতে পারবো। তাহলে এটি যদি নেট ইনডাইরেক্ট ট্যাক্স হয়, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি যদি বাদ দিই তবে এটি হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এগুলো আমরা থিওরি যে ক্লাস, এই ক্লাসে অনেক ভালো করে এগুলো আমরা পড়বো, কেমন। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি এট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি এট ফ্যাক্টর কস্ট হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। হোয়াট ইজ দ্য লিমিট অফ দ্য অ্যানুয়াল টার্নওভার ফর স্মল এন্টারপ্রাইজেস? তো অ্যানুয়াল যে টার্নওভার স্মল এন্টারপ্রাইজেস সেটা কত এখন, 5 crore to 50 crore, 5 থেকে 50 কোটি যে টাকা, তার মধ্যে অ্যানুয়াল টার্নওভার স্মল যে এন্টারপ্রাইজ তাদের জন্য নির্ধারণ করা আছে। When was the first industrial policy taken place? The first industrial policy এটি কত সালে টেক প্লেস করা হয়েছিল, 1948. Which is the direct tax in India? তো ডাইরেক্ট ট্যাক্স ভ্যাট, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স, এক্সাইজ ডিউটি। এখানে ওয়েলথ ট্যাক্স এটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, জিএসটি, ভ্যাট, এক্সাইজ ডিউটি। আচ্ছা, নীতি আয়োগ ওয়াজ ফর্মড ইন, তো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া 1 জানুয়ারি 2015 প্ল্যানিং কমিশনকে বাইপাস করে এটি তৈরি করা হয়েছিল, কেমন। আচ্ছা, ইনফ্লেশন ইজ ওয়ান টাইম প্রাইস লেভেল রাইস ইনক্রিজিং প্রফিটস ইন প্রোডাক্টস এন্ড ইনক্রিজ ইন ডেফিসিট ফাইন্যান্সিং আর কি, কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস লেভেল। তাহলে কি কন্টিনিউয়াস প্রাইস লেভেল যেটি হচ্ছে সেটি হচ্ছে ইনফ্লেশন। দ্য রেসপন্সিবিলিটি ফর প্রিন্টিং কারেন্সি নোটস ইন ইন্ডিয়া লাইজ ইন দ্য হ্যান্ডস অফ, তো এই যে কারেন্সি যে প্রিন্ট হচ্ছে সেই কারেন্সি প্রিন্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, দ্য নেম অফ দ্য প্রশান্ত চন্দ্র মহালানবিশ, এই প্রশান্ত চন্দ্র মহালানবিশ যে সেকেন্ড 5 year প্ল্যান, সেকেন্ড 5 year প্ল্যানের উপর প্রশান্ত চন্দ্র মহালানবিশ কাজ করেছিলেন। দ্য আর্লিয়ার নেম অফ দ্য WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে কি এসেছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে গ্যাট এসেছিল, জেনারেল এগ্রিমেন্ট ফর ট্যারিফ অ্যান্ড ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট ফর ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটি কত সালে এসেছিল, 1947 এসেছিল। আর 1995-এ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সেটি তৈরি হয়েছিল, কেমন। সেবি স্ট্যান্ডস ফর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে সেবি। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়াজ এস্টাবলিশড ইন, তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি কত সালে এস্টাবলিশ করা হয়েছিল, 1967-এ। Which of the following taxes is within the jurisdiction of the central government? তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোন ট্যাক্স করা আন্ডারে পড়ছে, কর্পোরেশন ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ আর এক্সাইজ অন অ্যালকোহলিক লিকার্স। তো কর্পোরেশন ট্যাক্স হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে, বাদ বাকি যে ট্যাক্স এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। The Reserve Bank of India was established in the year of 1935. Jawahar Rozgar Yojana for Rural Employment was started in the year of the 7th 5 year plan 1985-19 যে 90 সেই সময় কি জওহর রোজগার যোজনা এটি রুরাল যে পিপল তাদের জন্য এটি স্টার্ট করা হয়েছিল, এটি কত সালে, 1989। আর এটি 7th 5 year plan, 7th 5 year প্ল্যান, সেই 7th 5 year প্ল্যানে এটি স্টার্ট করা হয়েছিল। ওকে, তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি অনেকগুলো প্রশ্ন ছিল, সেই অনেকগুলো প্রশ্নের মাধ্যমে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমির পোর্শন সেগুলো 2000 থেকে 2022 সেটা শেষ হলো। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, অনেক কিছু এখনও ডাউট আছে আমি জানি। তো আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন একবারে হয়ে গেছে, তো আমি চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি সেগুলোকে বলার। আমি যখন থিওরি ক্লাস করাবো এই প্রত্যেকটা জিনিস আমি ছোট ছোট করে তোমাদেরকে বোঝাবো, ফিসকাল ডেফিসিট, কারেন্ট ডেফিসিট, ওকে, যেই বাজেট ডেফিসিট বা আরও যেই ইনফ্লেশন, এই সমস্ত ব্যাপারগুলো আমি আরও ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। তাদের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো তোমাদেরকে ডাইরেক্ট করাবো যাতে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারো, তো ভয় পাবে না। আর পরের যে ক্লাস আমরা সেখানে ম্যাথ আর জিআই স্টার্ট করব।
ম্যাথ জিআই যদি শেষ হয়ে যায় তবে আমাদের পুরো যে প্রিলিমসের প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা যে সাবজেক্টে সেগুলো শেষ হয়ে যাবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, পরের দিন নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।